আচ্ছা, তাহলে পুজোতে কেউ কিচ্ছু পড়াশোনা করোনি, তাই তো? শুধুই মজা করেছো? না ম্যাম, করেছি অল্প অল্প। অল্প অল্প? তত্ত্বমশি বললো, তত্ত্বমশি বললে তো নাকি? হ্যাঁ ম্যাম। হুম, ঠিক আছে, আজকে একটা সারপ্রাইজ টেস্ট হবে। আজ অব্দি যা যা ক্লাসে করানো হয়েছে, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে চ্যাপ্টার নম্বর 8 চলছে এটা, তো সেই অবধি একটা সারপ্রাইজ টেস্ট নেবো। দেখি কে কেমন পড়াশোনা করেছে পুজোর মধ্যে। অনেক তো ছুটি পেয়েছিলে। ঠিক আছে, ভয় পেয়ে দরকার নেই, সহজ প্রশ্নই থাকবে, জাস্ট একবার রিভিশন হয়ে যাবে। আর আজকে যেটা করব, তোমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ স্টার্ট করেছিলাম, তাই তো? তো ওখানে আমাকে একটু বলবে তো যে কতদূর কি পড়িয়েছিলাম। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ, আমার গলা শুনতে পাচ্ছ কিনা প্রথমে এটা একটু কনফার্ম করবে। হ্যাঁ ম্যাম, দেখা হ্যাঁ যাচ্ছে। ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আমার যতদূর মনে আছে আমি তোমাদের ভ্যাকসিনের কনসেপ্টটা বলেছিলাম। হ্যাঁ আর হ্যাঁ, আর ইমিউনিটির এখানে মানে বেসিক কিছু নলেজ আছে, তার সাথে কিছু ডিজিজ নিয়ে পড়তে হবে। আমি ডিজিজ গুলো তোমাদের বলিনি, এটা আমার মনে আছে যে ডিজিজ গুলো আজকে পড়াবো। কিন্তু ইমিউনিটির যে বেসিক্সটা, ওই বেসিক থেকে আমি তোমাদের কতদূর পড়িয়েছি আমাকে একটু বলো তো। আমি এইগুলো দেখো, স্লাইড গুলো সরিয়ে সরিয়ে যাচ্ছি। ইমিউনিটি এটা শুরু করেছিলাম, নন স্পেসিফিক ইমিউনিটি সম্বন্ধে বলেছিলাম। আর ব্যারিয়ার্স গুলো কি বলেছিলাম? হ্যাঁ ম্যাম। ম্যাম, ব্যারিয়ার্স, বেরিয়ার্স ফিজিক্যালটা বলেছিলেন। হ্যাঁ, এগুলো বলেছিলেন। ইনফ্ল্যামেটরিটা এইটাও বলেছিলাম মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। অ্যাকোয়ার্ডটাও তাহলে বলবো, মানে ইউনিটটা ধরেছি মানে অ্যাকোয়ার্ডটাও ধরেছিলাম। সেলফ নন সেলফ মেমোরি বি হ্যাঁ লিম্ফোসাইট ম্যাম। বলেছিলাম। স্ট্রাকচার অফ অ্যান্টিবডি এটা করানো হয়। এখান থেকে হয়নি, তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখনো বেসিক্স অফ ইমিউনিটি কিছুটা বাকি রয়েছে, সেটা কমপ্লিট করে আমরা ডিজিজ গুলো পড়বো। তো দেখো, এখানে ইমিউনিটি চ্যাপ্টারটাতে বা হিউম্যান হেলথ যে চ্যাপ্টারটা, যার বইতে যেভাবে আছে আর কি, এই জিনিসটাই রয়েছে, বিভিন্ন নামে রয়েছে। তো এই যে চ্যাপ্টারটা, সেটা তো বিভিন্ন মানে সরি, মানে সেটাতে দুটো পার্ট রয়েছে। একটা একটা হচ্ছে মুখস্থের জিনিস, পুরোপুরি ইনফরমেশন। আর একটা হচ্ছে বোঝার জিনিস। তো এই বোঝার জায়গাটাই আমি শুরু করেছিলাম আগের দিন, কিন্তু মানে তোমাদের মধ্যে প্রচুর প্রশ্ন ছিল, আর আমি সেই প্রশ্নগুলোকে উত্তর দিতে দিতে সবটা কমপ্লিট হয়ে ওঠেনি। আহ তবু প্রশ্ন অবশ্যই করবে। আর যেটা আজকে বাকিটা বেসিক্স এর কমপ্লিট করে তারপর আমরা ডিজিজের যে ইনফরমেটিভ এর যে জায়গাটা, সেটা করবো। এবার ডিজিজ করার সময় একটা কথা বলে রাখি, সবার মিডিয়ামে সব ডিজিজ নাই থাকতে পারে। আমি এখানে বেশ কয়েকটা ডিজিজ পড়িয়ে দেবো। এক লাইন করে থাকবে তোমাদের ম্যাক্সিমাম। আমি যে কটা পড়াচ্ছি সবই ক্লাস 10 এর লেভেলের পড়াচ্ছি তোমাদের, প্রথম থেকে একদম চ্যাপ্টার 1 থেকে তোমাদের ক্লাস 10 এর লেভেলে, 9-10 এর লেভেলে আর কি পড়ানো হচ্ছে। তো আমি সেই কারণে ডিজিজ গুলোও কিন্তু ক্লাস 10 এর বইগুলো ধরেই করেছি, মানে এখানে কনসলিডেট করেছি, চার্টে দেওয়া রয়েছে। কিন্তু ডিজিজ গুলো যেহেতু ইনফরমেটিভ, আমি তোমাদের কোনোদিনই বলিনি যে ইনফরমেটিভ গুলো খুব প্রেশারাইজ হয়েছে, মানে তোমাদের মুখস্থ করতেই হবে এই জায়গাটাতে তো আমি কখনো বলিনি। তো ডিজিজ গুলো একটু তোমরা নিজেদের সিলেবাস দেখে পড়ে নিও। যার সিলেবাসে যেমনটা আছে, যে কটা ডিজিজ রয়েছে আপাতত শুধু সেই কটাই পড়ো, বাকিগুলো পড়াচ্ছি যখন শুনে নাও। হয়তো কোথাও না কোথাও মেমোরি সেলের মতো তোমাদেরও মেমোরিতে হয়তো থেকে যেতে পারে, কিন্তু প্রেশার দিয়ে পড়ার দরকার নেই। ঠিক আছে, আমি কোশ্চেন্সও দেবো, আমি যখন টেস্ট নেবো তখন কোশ্চেন্সও থাকবে। সেই কোশ্চেন্সটাও যদি তোমার সিলেবাসের বাইরে থেকে হয়, তাহলে ঠিক আছে, তুমি সেটাকে জেনে নিলে। কিন্তু কম্পিটিশন করার সেখানে দরকার নেই। মানে সেখানটাতে তোমাদের ভাবতে হবে না কেন আমি এটা পারলাম না, এত গিল্টি ফিল করার কোনো প্রয়োজন নেই, কারণ সমস্ত সিলেবাসে তো তোমাদের নাই থাকতে পারে। তো বিশেষ করে তোমাদের সিবিএসসি মিডিয়ামে ধরো, মানে তোমাদের মিডিয়াম টু মিডিয়ামই সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। সিবিএসসি মিডিয়ামে যে কটা ডিজিজ আছে হয়তো বেঙ্গলি মিডিয়ামে সেটা নেই, আইসিএসসি মিডিয়ামে তার থেকে একটা দুটো কম আছে, বেশি আছে, এরকম হবে। তো সেই সেই জায়গাগুলো একটু নিজেদের বইয়ের সিলেবাসটা দেখে করে নেওয়া। তবে আমি যতদূর জানি বেঙ্গলি মিডিয়ামে বোধহয় সব থেকে বেশি আছে। আচ্ছা, একটু দেখে নিও। আচ্ছা, এবারে আমরা এই যে স্ট্রাকচার অফ অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যে যখন আমাদের বডিতে ইমিউনিটি কাজ করছে তখন দুটো মোড, মানে দুটো ওয়েতে করে, তাই তো? আমাদের বডিতে ইমিউন সিস্টেম দুটো মোডে কাজ করে, একটা হচ্ছে তরোয়াল নিয়ে আর একটা হচ্ছে তীর ধনুক ছুঁড়ে ছুঁড়ে। এই কথাটা আমরা বলেছিলাম। তো তরোয়াল নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেনলি আমাদের টি সেল রিসেপ্টরের থ্রু দিয়ে যেটা হচ্ছে, মানে সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেটা কোষীয় অনাক্রম্যতা যেটা।
আর যেটা আমাদের রস সমন্বিত অনক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটি, সেটাতে তীর ছুঁড়ে ছুঁড়ে মানে অ্যান্টিবডি দিয়ে। তাহলে বি সেল লিম্ফোসাইট কাজ করছে মেনলি অ্যান্টিবডি দিয়ে, আর টি সেল লিম্ফোসাইট কাজ করছে মেনলি টি সেল রিসেপ্টর দিয়ে। এগুলো আমরা মোটামুটি বুঝেছিলাম, মোটামুটি বুঝলেই হবে। তো এই যে অ্যান্টিবডি, তার মধ্যে এই যে তীরধনুক বা অ্যান্টিবডি যেটাকে আমরা বলছি, মানে অ্যাকচুয়ালি তরোয়াল আর তীরধনুকের মানে ব্যাপারটা কি, এই ছবিটা যদি দেখো, এই ছবিটা থেকে অনেকটা ক্লিয়ার হবে। তাও দেওয়া নেই, ঠিক আছে, যাই হোক আমি এঁকে দিচ্ছি। দেখো এখানে যেগুলো ছবিতে আঁকলাম না, সেগুলো হচ্ছে টি সেল রিসেপ্টর। এবং দেখো এই রিসেপ্টর গুলো সবসময় টি সেলের সাথে লেগে রয়েছে, প্লাজমা মেমব্রেনের মধ্যে গেঁথে রয়েছে মনে হচ্ছে, তাই না? আর এই যে বি সেল লিম্ফোসাইট যেগুলো ছুঁড়ে কাজ করছে, সেগুলো হচ্ছে অ্যান্টিবডি। দেখো এগুলো সেলের সাথে লেগে নেই, তবে এমন নয় যে সব অ্যান্টিবডি সেল থেকে দূরে গিয়ে কাজ করে, সেলের সাথেও কিছু অ্যান্টিবডি লেগে থাকতে পারে। মানে যে তীরধনুক চালাতে পারে সে নিজে তরোয়ালও চালাতে পারে, এটা জাস্ট মানে ভেবে রাখো, মানে একদমই যে পারে না তা নয়, বেসিক জ্ঞানটুকু রয়েছে। এবারে অ্যান্টিবডি যে, সে দেখো বি সেলের সাথে মোস্টলি যেটা হয়, বি সেলের সাথে কিছু লেগে থাকছে না, তাই জন্যই আমরা অ্যান্টিবডিটাকে তীরধনুকের সাথে তুলনা করেছিলাম। আর যেটা টি সেল রিসেপ্টর, এই যে টি সেলের মধ্যে যেটা লেগে রয়েছে, সেটাকে আমরা তরোয়ালের সাথে মানে কম্পেয়ার করেছিলাম এই কারণেই, কারণ ওটা সেলের সাথে লেগে থাকছে। যখন টি সেল কোনো একটা অ্যান্টিজেনকে মারছে, তখন মানে কোনো একটা ফরেন পার্টিকেলকে মারছে, তখন কিন্তু ওই ওই হাতে ওই টি সেল রিসেপ্টরটাকে থাকতে হবে, বেঁধে থাকতে হবে। রিসেপ্টরটা ওই মানে ওই তোমার অ্যালার্জেন বা বলো যেটা ওই ইমিউনোজেন, তার সাথে বেঁধে থাকবে এবং তারপরে কাজ করবে, ঠিক আছে? তো সেই কারণে ওটাকে আমরা তলোয়ারের সাথে কম্পেয়ার করেছি। আর অ্যান্টিবডি যেটা, সেটা সেল থেকে বাইরে বেরিয়ে গিয়ে রিলিজ হয়ে গিয়ে তারপর লড়াই করছে। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের সিলেবাসে কিন্তু মেনলি আমরা একদম ক্লাস 12 অব্দি শুধু এই অ্যান্টিবডি নিয়েই পড়াশোনা করবো। টি সেল রিসেপ্টর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই থাকবে না, যদি না তোমাদের সময় সিলেবাস চেঞ্জ হয়ে যায়, খুব মেজর পোর্শন, বিশাল কঠিন, মানে কঠিন ঠিক বলবো না, বিশাল স্ট্যান্ডার্ড সিলেবাস যদি না চলে আসে, তাহলে তাহলেও ক্লাস 12 অব্দি তোমরা এই অ্যান্টিবডি অব্দি পড়বে, তার বেশি সিলেবাসে এনসিইআরটি তে দেয়নি, ঠিক আছে? তো সেই অ্যান্টিবডি স্ট্রাকচারটাই আমরা ছোটবেলা থেকে পড়বো এবং বড় হয়ে ওটাই আরো ডিটেলসে পড়বো আর কি। তো দেখো অ্যান্টিবডি স্ট্রাকচারটা কিরকম। অ্যান্টিবডি দেখো মেনলি আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, ইংরেজি অ্যালফাবেট ওয়াই শেপ দেখতে পাচ্ছি, তাই না? তো অ্যান্টিবডি এরকম ওয়াই শেপ স্ট্রাকচারের হয়। এবং খুব ভালো করে যদি দেখে থাকো, তাহলে দেখো এখানে চেইন আছে কটা বলো তো? 4টে চেইন আছে, ঠিক আছে? তার মধ্যে দুটো চেইন দেখো বড়, আর দুটো চেইন দেখো ছোট। এবং ছোট ছোট স্ক্রু এর মতো জিনিস দিয়ে চেনগুলোকে আটকানোও রয়েছে, এটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এই ছোট চেনগুলো মনে হচ্ছে যেন বড় চেনগুলো থেকে ঝুলছে, তাই তো? তো যেহেতু ঝুলছে মানে ওদেরকে মানে ওরকম ঝুলিয়েই ওদেরকে ধরে রাখা সম্ভব হচ্ছে। তো সেই কারণে এই ছোট ছোট চেনগুলোকে বলা হয় খুবই হালকা চেন, মানে এদের নামই হয়ে গেছে লাইট চেন। কারণ ওই শুধুমাত্র দেখো একটা স্ক্রু একটা বাঁধন দিয়ে ওদেরকে ধরে রাখা সম্ভব হচ্ছে, ওরা পড়ে যাচ্ছে না, এতটাই লাইট। আর যেগুলো ওকে ধরে রাখছে বড় বড় চেনগুলোকে, ওদেরকে বলা হচ্ছে হেভি চেন, ঠিক আছে? তো সেই কারণে এই অ্যান্টিবডিকে অনেক সময় বলা হয় H2L2, H2 হেভি চেন দুটো, আর লাইট চেন দুটো, L2, ঠিক আছে? আর এই অ্যান্টিবডির আবার বিভিন্ন ধরনের মানে টাইপস আছে বিভিন্ন ক্ষেত্র বিশেষে, মানে ধরো এই অ্যান্টিবডির মানে কি বলবো, এখানে অনেক অনেক অ্যান্টিবডি থাকে যে শুধুমাত্র এই 4টে চেন দিয়ে তৈরি হয়েছে তা নয়, আরো অনেক চেন দিয়ে তৈরি হতে পারে। তারপরে বিশেষত এই চেন গুলোতে অ্যাকচুয়ালি প্রোটিন চেন, ঠিক আছে? জানো তো, মানে এগুলো প্রোটিন চেন। প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড মানে একটা অ্যামাইনো অ্যাসিডের চেন মানে তার মধ্যে একটা পার্টিকুলার সিকোয়েন্স থাকবে, ঠিক আছে? তাহলে এই যে সিকোয়েন্সটা যদি একটা অ্যান্টিবডি থেকে আর একটা অ্যান্টিবডিতে চেঞ্জ হয়ে যায়, তাহলেই তো সেই দুটো অ্যান্টিবডি টাইপ দুটো আলাদা টাইপের অ্যান্টিবডি হয়ে গেল। তো সেই সব হিসাব থেকে যদি ধরা যায়, তাহলে 5 ধরনের অ্যান্টিবডি এখন আমরা দেখতে পেয়েছি। সেটাকে আমরা সব মানে শর্টে বলতে পারি গ্যামডে, মনে রাখার সুবিধার জন্য।
গ্যামডে, ঠিক আছে। তো এই গ্যামডে মানে দেখো আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই, ঠিক আছে। আইজিই হচ্ছে আমাদের অ্যালার্জির সময় এই অ্যান্টিবডিটা বেড়ে যায়, খুব প্রচুর পরিমাণে বেড়ে যায়। আইজিএ হচ্ছে আমাদের সব রকমের এক্সপ্রেশনে, মানে চোখের জল, নাকের জল, মুখের জল, সব রকম জলে থাকে, ঠিক আছে। যখন মানে অ্যাকচুয়ালি আইজিএ অ্যান্টিবডি মানে আমাদের এই এই যে চোখের জল রিলিজ হয় কেন, চোখের মধ্যে তো এগুলো তো ওপেন এরিয়া না আমাদের বডি, চোখে নাকে কানে সব জায়গায় ফুটো রয়েছে, তো এগুলো সব আমাদের ওপেন এরিয়া। তো এই ওপেন এরিয়াতে তার মানে বাইরের ফরেন পার্টিকেলের এক্সপোজার অনেক বেশি হবে, তাহলে সেই জায়গাগুলো আমাদের বডি কোনো না কোনো ফিজিক্যাল ব্যারিয়ার দিয়ে সেগুলোকে ঢাকা রাখার চেষ্টা করবে, যাতে ওই ফুটোগুলোর থ্রু দিয়ে কোনো ফরেন পার্টিকেল আমাদের বডিতে ঢুকে না পড়তে পারে সে কারণে। তাহলে সেইখানে যে আর্মি গুলোকে ডিপোর্ট করে রাখা হয়েছে, মানে এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে আইজিএ, ঠিক আছে। তো এই আইজিএ হচ্ছে ওই যে সমস্ত এক্সপ্রেশন, যেটা চোখের জল, নাকের জল, মুখের জল, লালা, এগুলোতেও সব কিছুতে থাকে। তাহলে আইজিই সম্বন্ধে জানলে এ হচ্ছে অ্যালার্জিতে বেশি পরিমাণে বেড়ে যায়, কারো কোনো পরিমাণ কোনো জিনিসে অ্যালার্জি হয়ে গেলে তখন যদি তুমি আইজি মানে অ্যান্টিবডি গুলোকে কাউন্ট করো, মানে টেস্ট করাতে দাও, তাহলে দেখবে আইজিই পরিমাণ অনেক বেড়ে গেছে, নর্মাল ভ্যালুর থেকে অনেকটা বেড়ে যায়। আচ্ছা, আইজিএ হলো। আইজিজি হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যে মাদার বডি থেকে, মায়ের বডিতে যখন মা যখন প্রেগনেন্ট থাকে, মায়ের বডিতে যখন বাচ্চা থাকে, তখন মায়ের প্ল্যাসেন্টার থ্রু দিয়ে এই আইজিজি বেবির বডিতে যেতে পারে, ঠিক আছে। মানে ওই যে বলা হয় না যে মায়ের বডিতে যা যা তৈরি হচ্ছে সেগুলো বেবির বডিতে এফেক্ট ফেলে। তো এই যে বেবির বডি কিন্তু তখনও মায়ের বডির ভেতরে রয়েছে, ও কিন্তু বাইরে কোনো রকম এক্সপোজার পায়নি, কোনো রকম ফরেন পার্টিকেলের সম্বন্ধে ওর কোনো ধারণা নেই, ওর বডির কোনো মানে চেনা পরিচিত কিছু নেই। তো ম্যাম তখন আপনার ওর ভয়েসটা অনেক বডিতে স্লো ওর হয়ে মা গেছে। কিছু অ্যান্টিবডি দিয়ে পাঠাবে, যাতে বেসিক একটা ইমিউন সিস্টেম ওর ভেতরে থাকে। তো সেই মানে রেডিমেড না, অ্যান্টিবডি আপনার কথা ব্যাপারটা শোনা এতটাও যাচ্ছে নয় না। যে বাচ্চাটা তৈরি করতে পারছে নতুন করে, মা কিন্তু রেডিমেড দিয়ে পাঠাচ্ছে, হ্যালো ঠিক আছে। তো এইটাকে বলছে যে আইজিজি, যে অ্যান্টিবডিটা ম্যাম। পাঠায় সেটা হচ্ছে আইজিজি। ম্যাম আপনার কথা শোনা ম্যাম যাচ্ছে না। তুমি আপনার যখন ভয়েস বাচ্চাটা মায়ের আসছে না। হ্যাঁ বলো, ম্যাম আপনার কথা তো খুব শোনা যাচ্ছিল না। কতক্ষণ শুনতে পাওনি বলো তো? ম্যাম ওই যে আইজিজিটা বললেন প্লাসেন্টার থ্রু দিয়ে বেবিতে যায়, ওইটার পর থেকে শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো প্লাসেন্টার থ্রু দিয়ে বেবিতে যখন যাচ্ছে মায়ের বডি থেকে, তো মায়ের বডি থেকে বাচ্চার বডিতে একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে আহ, বাচ্চাটা তখনও তোমার বাইরের পরিবেশের সাথে কোনো রকম এক্সপোজারই পায়নি, ও বাইরের পরিবেশে কোনটা ফরেন পার্টিকেল, কোন ফরেন পার্টিকেলটা কতটা ভয়ঙ্কর ক্ষতিকরের সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো মায়ের বডি থেকে রেডিমেড অ্যান্টিবডি বাচ্চার বডিতে ঢুকিয়ে দেওয়া মানে ন্যাচারালি চলে যাচ্ছে, তাই না। অ্যান্টিবডি নর্মালি কি হয়, আমরা ধরো আমরা এক্সপোজার পাচ্ছি বিভিন্ন ধুলোবালি সমস্ত কিছুতে, এবং আমাদের বডিতে তার বিরুদ্ধে ইমিউন সিস্টেম ট্রিগার হচ্ছে, ফরেন পার্টিকেল গুলো আমাদের বডিতে ইমিউনিটিকে ট্রিগার করছে এবং আমাদের বডিতে অ্যান্টিবডি তারপরে তৈরি হচ্ছে। এই তৈরি হচ্ছে কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু মা কি করছে, মা তার বাচ্চাকে রেডিমেড অ্যান্টিবডি, তৈরি হওয়া অ্যান্টিবডি সাপ্লাই দিয়ে দিচ্ছে, রেডিমেড সাপ্লাই দিয়ে দিচ্ছে, তৈরি হচ্ছে কোথায়, মায়ের বডিতে, কিন্তু সেই অ্যান্টিবডিটা রেডিমেড চলে যাচ্ছে বাচ্চার বডি, ঠিক আছে। তাহলে সেই অ্যান্টিবডিটা স্পেসিফিক্যালি তার নাম হচ্ছে আইজিজি, তার মানে যে প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে সেই অ্যান্টিবডি হচ্ছে আইজিজি। আর আইজিএম অ্যাকচুয়ালি বলতে পারো যে আহ, কোনো আমার বডিতে কোনো ফরেন পার্টিকেল মানে অ্যাটাক করলে ফার্স্ট যে অ্যান্টিবডিটা তাকে মানে তার বিরুদ্ধে ফার্স্ট যে অ্যান্টিবডিটা অ্যাকশন নেবে সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিএম, ঠিক আছে। তো আপাতত এই আইজিএ, জি, এম আর ই, এই চারটি মানে মোটামুটি মানে একটা করে স্পেশাল ফিচার্স আছে, ডি এর অতটা সেরকম কিছু নেই। তো এই চারটে স্পেশাল ফিচার্স বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এটা তো বলেছিলাম আগের দিন যে আমাদের বডিতে দু রকমের ইমিউন সিস্টেম আছে, একটা হচ্ছে হিউমারাল ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে অ্যান্টিবডি মানে যেটাকেই আমরা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স বলে থাকি, হিউমারালটাকেই, কারণ সেটা বি সেল লিম্ফোসাইট দিয়ে ট্রিগার হয়, এবং বি সেল লিম্ফোসাইট কি কর মানে বি সেল কি করছে, যে সে কিন্তু অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে হিউমারাল ইমিউন রেসপন্স যেটা বি সেলের কাজ, সেটাকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টি সেল লিম্ফোসাইট যে ইমিউন সিস্টেমটাকে ট্রিগার করে সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সিস্টেম বা সাইটোটক্সিক কিলার সেল তৈরি করে
ট্রিগার করে। ঠিক আছে, তো সেই ইমিউন সিস্টেমটাকে বলা হচ্ছে সেল মেডিটেড ইমিউন সিস্টেম। কারণ এখানে সেল, অনেক কটা সেল লাগছে। টি সেল, লিম্ফোসাইট দুটো মানে অনেক রকমের হতে পারে, তার মধ্যে মেইন দুটো হচ্ছে সাইটোটক্সিক কিলার টি সেল, যে অ্যাকচুয়ালি ফরেন পার্টিকেল গুলোকে কিল করছে, আর একজন হচ্ছে টি হেল্পার সেল। টি হেল্পার সেলের কাজ হলো এই যে দুখানা আলাদা আলাদা ইমিউন সিস্টেমের রেসপন্স, মানে হিউমারাল ইমিউন সিস্টেম আর সেল মেডিটেড ইমিউন সিস্টেম, এই দুটোকে লিঙ্ক করে দেওয়া, এই দুটোকে কানেক্ট করে দেওয়া, এদের মধ্যে একটা যোগাযোগ বা সংযোগ স্থাপন করে দেওয়া। ঠিক আছে, তো টি হেল্পার সেলের কাজ হচ্ছে এদের দুজনের মধ্যে একটা কানেকশন ঘটিয়ে দেওয়া, যাতে কোনো একটা ফরেন পার্টিকেল এলে এটা দুজন একসাথে হাতে হাত ধরে কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা থার্ড পয়েন্টে যেটা বলা আছে, দেখো যে রিজেকশন অফ অর্গানস আর ট্রান্সপ্ল্যান্টস আর ডিউ টু টি লিম্ফোসাইটস। আমি প্রথম দিনই বলেছিলাম, যখন ইমিউন সিস্টেমের ডেফিনেশনটা বলেছিলাম, তখনই আমি বলেছিলাম যে ইমিউন সিস্টেমের তিনটে জিনিস আমাদের জানতে হবে, যে একটা ফরেন পার্টিকেলের বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেমকে ট্রিগার করা সেটা। 2 নম্বর হচ্ছে আমাদের বডি যেন এটুকু চিনতে সক্ষম হয় যে কোনটা ফরেন পার্টিকেল, মানে কোনটা নন সেলফ আর কোনটা সেলফ, আমাদের নিজেদের বডি সেল কোনটা, কোনটা বাইরের বডি সেল, এটা চেনাটা খুব দরকার। না হলে আমাদের নিজেদের বডি সেলের ওপরেই যদি তারা ইমিউন সিস্টেম ট্রিগার করে ফেলে, তাহলে যে ডিজিজ গুলো হয় তার নামগুলো কি বলেছিলাম মনে আছে? যখন কোনো যখন আমাদের ইমিউন সিস্টেম আমাদেরই বডির কোনো একটা সেলের বিরুদ্ধে ইমিউন রেসপন্স জেনারেট করে ফেলে, তখন একটা সেই কন্ডিশনটাকে একটা ডিজিজ বলা হয়, বা একটা মানে একটা কন্ডিশন বলা হয়, সেটাকে একটা নামে ডাকা হয়। সেই নামটা মনে আছে কি? কারোর মনে নেই? আচ্ছা, নাই মনে থাকতে পারে, কিন্তু মানে রিরাইভ করে নেওয়া যাবে না, তৈরি করে বুদ্ধি করে বার করা যাবে না? নিজের সেলকে ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট ম্যাম করতে হবে। অ্যালার্জি তো হয় না, তাহলে। অ্যালার্জি না, অ্যালার্জি না। সেলফ মানে কি বায়োলজিতে? সেলফ কথাটার মানেটা কি? সেলফ কথাটাকে বায়োলজিতে কি বলে ডাকা হয়? বা বায়োলজি না, যে কোনো ভাষাতেই ডাকা যায়। সেলফ মানে ওন, মানে নিজের। হ্যাঁ, সে তো বটে। অটো, অটো জানা আছে? অটো মানে সেলফ, AUTO। না না। আচ্ছা, জানতে না, ঠিক আছে। অটো, অটো মানে সেলফ। তো এটা লিখে রাখতে পারো তোমরা টার্মিনোলজি যে চার্টটা করতে সেটা। আচ্ছা, আমি কিন্তু টার্মিনোলজি চার্টে তোমাদের মানে আগে আগে বলতাম যে এটা লিখে রাখবে, তো আস্তে আস্তে তোমরা নিশ্চয়ই শিখে গেছো কিভাবে নোট করতে হয়। নোট বলতে ইন দ্য সেন্স কোনটা কিভাবে বেসিক জিনিসটা শিখতে হয়। যেমন আমি অনেকদিনই আর টার্মিনোলজি গুলো তোমাদের আলাদা করে বলে দিইনি যে এটা লেখো ওটা লেখো। তোমরা কিন্তু টার্মিনোলজি যেখানে যা পাবে সেগুলোকে ভেঙে ভেঙে লিখে রাখার চেষ্টা করবে, তোমাদের যে চার্টটা করেছিলে টার্মিনোলজি। ঠিক আছে, কারণ এখন থেকে যদি করতে শুরু করো ক্লাস 8, তো সেখান থেকে শুরু করলে ক্লাস 11-12 দেখবে MCQ যখন তোমরা করছো, তোমরা অর্ধেক জিনিস ওখান থেকেই ভেঙে ভেঙে করে নিতে পারবে। যদি যেগুলো খুবই ইনফরমেটিভ সেগুলো হয়তো পারবে না, সেগুলোর জন্য পড়াশোনা করতে হবে। কিন্তু এই বেসিকটা ক্লিয়ার থাকলে না, ফাঁকিবাজি করেও কিন্তু অনেক কিছু করে দেওয়া যায়। কারণ ভিতটা মজবুত হতে হয়। তারপরে ওপরে তুমি মানে যা খুশি করলে আর কি, ওটা অটোমেটিক্যালি ডিরাইভ হয়ে যাবে। ওকে, তো কনসেপ্টের যে ব্যাপারটা, ভিতটা, সেটা খুব শক্ত রাখো, তৈরি করো। আচ্ছা, তো অটো মানে সেলফ। এবার আমার বডির নিজের সেলের বিরুদ্ধে যখন ইমিউন সিস্টেম তৈরি করছে, তাহলে সেই ডিজিজটাকে আমরা বলবো অটো ইমিউন ডিজিজ। ওকে, অটো ইমিউন ডিজিজ মানে আমার বডি আমার সেলের বিরুদ্ধেই ইমিউন সিস্টেম জেনারেট করছে। ক্লিয়ার? তো ওটা একটা বলেছিলাম। আর থার্ড একটা বলেছিলাম, যে সেটা তো হলো যে ওটা একটা আলাদা রিয়াকশন, মানে আলাদা একটা কেস। আর একটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় অনেক অর্গান ফেলিওর হয়। তো সেক্ষেত্রে অন্য কারোর থেকে সেই অর্গানটা রিপ্লেস করা ছাড়া আর কোনো গতি থাকে না। ঠিক আছে, মানে সেই ধরো আমার লাংস ফেল করলো, বা কিডনি ফেল করলো, কিছু একটা করলো, তো আমাকে আর বাঁচানো যাবে না যদি না আমাকে অন্য একজনের থেকে সেটা নেওয়া হয়। মানে আমার কিডনি ফেল করলে আমাকে আরেকজনের থেকে একটা কিডনি ধার নিতে হবে, আদারওয়াইজ আমি বাঁচতে পারবো না। ডায়ালিসিস করে করে আর কতদিন চলবে? ঠিক আছে, না শরীরের একটা ধকল থাকে তো। আর খুব সবটা যে ক্লিয়ার হয় তাও না। ন্যাচারাল জিনিসের সাথে কি আর্টিফিশিয়াল জিনিসের অতটাও ইয়ে হয়? হয় না। যাই হোক, তো এবারে ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমার একটা কিডনি লাগবে। এবার সেই কিডনিটা কেউ তো দেবে আমাকে।
এবার সেই কিডনিটা যদি আমার মানে কিডনিটা, এবার দেখো আমি একটু আগে কি বললাম যে ফরেন পার্টিকেলের বিরুদ্ধে আমার বডি ইমিউন সিস্টেমকে ট্রিগার করবে। ফরেন পার্টিকেল আমার বডিতে ঢুকলে আমার বডি তার বিরুদ্ধে ইমিউন সিস্টেম নিয়ে তৈরি থাকবে, যুদ্ধ করবে। এবার আমি বাইরে থেকে একটা গোটা গোটা কিডনি ঢোকানোর চেষ্টা করছি, যেটা আমার বডির নয়, আমি অন্য কারোর থেকে একটা কিডনি গোটা অর্গানকে ঢোকানোর চেষ্টা করছি। তাহলে আমার বডি কি চুপচাপ বসে থাকবে? আমার বডি শুনবে কেন? একটা সেল, একটা ভাইরাস যাকে চোখে দেখাই যায় না, তার একটা ডিএনএ বা আরএনএ ঢুকে যাচ্ছে, তা দিয়ে এত কাণ্ড ঘটে যাচ্ছে, করোনা ভাইরাস তোমরা জানো। তাহলে একটা গোটা অর্গ্যান সেটা ঢুকছে, আমার বডি কিচ্ছু করবে না, চুপচাপ বসে থাকবে? সেটা হতে পারে না। তাহলে আমার বডি সম্পূর্ণ বিদ্রোহ করবে। এবার এটা যখন করবে, তখন আমাদের মেডিকেল সিস্টেমও তো ডেভেলপ করছে। তারা দেখছে পেশেন্টটাকে তো বাঁচানো যাবে না, যদি আমি না দিই তাহলে আর উপায় কি আছে? তো তখন তারা হ্যাঁ, আর যেটা মেনলি আমি ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে যে দাঁড়া এক সেকেন্ড। এক সেকেন্ড। এবারে দেখো তখন কি হবে, আহ, যে ইমিউন সেলগুলো আমার বডির ওই যে ফরেন অর্গ্যানটা, ফরেন বা কিডনি, ওটার বিরুদ্ধে যে ইমিউন সিস্টেমটাকে ট্রিগার করছে, তারা মেনলি কারা? তারা হচ্ছে মেনলি টি লিম্ফোসাইট। কি বলেছে? রিজেকশন অফ অর্গানস ট্রান্সপ্লান্টস আর ডিউ টু টি লিম্ফোসাইট। মানে তারা নিতে চাইবে না, আমার বডিতে ওই কিডনিটাকে কাজ করতে দেবেই না, কিডনিটাকে থাকতেই দেবে না আমার বডি, তারা রিজেক্ট করে দেবে। ঠিক আছে? তো এবার মেডিকেল সিস্টেমের যে প্রসঙ্গটাতে আসছিলাম, তারাও তো খুবই উন্নত হচ্ছে দিনের পর দিন। ডাক্তাররাও কি আর ছেড়ে কথা বলবে? তারা কি করছে, সেই সময় আমাদের ইমিউন সিস্টেমটাকে ঘুম পাড়িয়ে রেখে দিচ্ছে। ইমিউন সাপ্রেসিভ ওষুধ দিয়ে সেই ইমিউন সিস্টেমটাকে ঘুম পাড়িয়ে রেখে দিচ্ছে, যাতে ওই অর্গানটা আমার বডিতে ঢুকতে পারে। দেখো, টিস্যু ম্যাচিং, ব্লাড গ্রুপ ম্যাচিং আর এসেন্সিয়াল ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন, এটা তো আমি পরে আসছি। তারপরে কি বলছি, ইভেন আফটার টিস্যু টাইপিং ইমিউন সাপ্রেসেন্স ইজ রিকোয়ার্ড বিফোর অ্যান্ড আফটার ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে? তাহলে সেই মানুষগুলো যাদের এই ট্রান্সপ্লান্টেশনটা হয়েছে, তাদের কতটা রিস্ক বুঝতে পারছো লাইফে? তারা তো ওই পার্টিকুলার অর্গানে, ধরো আমি কিডনি আমার হলো, আমি কিডনি ফেলিওর হয়ে আর মরবো না, এটুকু নিশ্চিত। কিন্তু বলা যায় না আমি সামান্য ঠান্ডা লেগে মারা যেতে পারি, তার কারণ আমার ইমিউন সিস্টেমটাকে সেই মুহূর্তে অফ করে রাখা হয়েছে ওষুধ দিয়ে। তাহলে আমার ইমিউন সিস্টেমকে অফ করে রাখা আছে মানে যে কোনো ফরেন পার্টিকুলার প্রেজেন্সেই তো আমার ইমিউন সিস্টেম কাজ করবে না। হয় এই ধরনের পেশেন্টকে খুব রিস্কে রাখতে হয়, খুব সাবধানে রাখতে হয়, খুব মানে যত্নে রাখতে হয়, যাতে কোনো ফরেন পার্টিকলস তাদের সাথে তাদের এক্সপোজারে না আসতে পারে। তাই জন্য স্পেসিফিক্যালি যখন মানে একটা অ্যাওয়ারনেস টাইপের বলে রাখি, যখন স্পেসিফিক্যালি এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডে, তাই পোস্ট যে কোনো ধরনের মানে অর্গানের পোস্ট অপারেটিভ যে পিরিয়ডটা হয়, তখনই কিন্তু ইমিউন সাপ্রেসিভ দেওয়া হয়। জাস্ট 1-2 দিন তো দেওয়া হয়। এবার সেই সময় অনেকে থাকে, অবশ্যই থাকে যে পেশেন্টকে দেখতে আসে বাড়ির লোক বা আরো অনেক। তো একদমই পেশেন্টের কাছাকাছি যাওয়াটা কিন্তু পেশেন্টের পক্ষে খুবই ক্ষতিকারক, কারণ আমরা যখন যাচ্ছি, আমরা কি অত প্রিকশনস নিয়ে যাই না, কি অত বুঝতে পারি যে আমাদের বডিতে কত ফরেন পার্টিকেল রয়েছে? তাহলে সেগুলো কিন্তু আমাদের সাথে পেশেন্টের কাছাকাছি এক্সপোজ হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু পেশেন্টের জন্য খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই সমস্ত পোস্ট অপারেটিভ পেশেন্ট বা বিশেষ করে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দেওয়া রয়েছে যে সমস্ত পেশেন্টদের, মানে পেশেন্টদের, তো তাদের কাছাকাছি কিন্তু মানে পেশেন্ট পার্টি যে, সেটা 1 দিন পরেই হোক, 10 দিন পরেই হোক, 1 মাস 2 বছর যখনই হোক, মানে একটু কিন্তু রেসপেক্ট করে দেওয়াই উচিত পেশেন্টের স্বার্থে। ওকে? আচ্ছা, আর যেটা বলা হয়েছে টিস্যু ম্যাচিং। হ্যাঁ বলো। ম্যাম, অর্গানের অপারেটিং ছাড়া অন্য কোনো কিছু যদি অপারেট হয়, যদি কোনো টিউমার অপারেট হয়, তাহলেও কি ওই ড্রাগগুলো দেওয়া হয়? হ্যাঁ, মানে ওই যে ওটাই বললাম, যে কোনো পোস্ট অপারেটিভ পিরিয়ডে 1 দিন বা 2 দিন থাকবে।
কারণ মানে হ্যাঁ, পোস্ট অপারেটিভ যে কোনো পোস্ট অপারেশন পরে ওই 1 দিন থেকে 2 দিনের মতো যে কোনো পেশেন্টই মোটামুটি আমার যতদূর জানা আছে আর কি, আমি ভুলও হতে পারি। তো মানে আমি যতদূর দেখেছি আর কি, আমার চোখে এক্সপেরিয়েন্স করা, তো দেয় 1-2 দিনের মতো দেয়। দেখো তখন পেশেন্টকে ছাড়বেও না অতটা তাড়াতাড়ি, মানে ভেন্টিলেশন, মানে অবস্থা খারাপ হলে ভেন্টিলেশন, হয়তো আইসিইউ তে 1 দিন ওই কারণেই রাখা হয়। অন্যরকম মানে মেজর অপারেশনের পরে পেশেন্টকে দেখবে 1 দিন অন্তত 24 ঘন্টা আইসিইউ তে রাখা হয় ওই সমস্ত কারণে। এবং আইসিইউ তে তোমার মানে পেশেন্ট পার্টির এন্ট্রিটাও কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো বলেছে টিস্যু ম্যাচিং, ব্লাড গ্রুপ ম্যাচিং আর এসেনশিয়াল ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন। ব্লাড গ্রুপ ম্যাচিংটা তো তোমরা বুঝতে পারছো যে যার বডি থেকে আমি অর্গানটা নেবো তার ব্লাড গ্রুপের সাথে আমার ব্লাড গ্রুপটা ম্যাচ করাতে হয়, সেটা কেন সেটা তোমরা অলরেডি জানো। এবার টিস্যু ম্যাচিংটা যেটা সেটা হচ্ছে যে কি, এই যে আমার বডি তো রিজেক্ট করে দেবে, তো সেই রিজেকশনের চান্সটাকে ইমিউন সাপ্রেসিভ ড্রাগটা না দিয়েও আমি অনেক সময়, মানে ওটাকে সাইড করেও আমি কিন্তু অনেক সময় কাজ করাতে পারি। কিভাবে? ধরো আমার বডি দেখতে পাচ্ছে যে ওটা ফরেন পার্টিকেল, আমার বডিকে যদি বোকা বানানো হয় কোনোভাবে, কিভাবে? ধরো আমার কোনো একটা মনোজাইগোটিক টুইন রয়েছে, মানে মনোজাইগোটিক টুইন মানে একই জাইগোট থেকে যে দুটো বাচ্চা তৈরি হয়েছে। ঠিক আছে, একটাই জাইগোট যখন সেল ডিভাইড করে একটা জাইগোট থেকে দুটো সেল তৈরি হয়েছিল, সেই দুটো সেল একটাই বডি তৈরি করার কথা, কিন্তু তারা একটা বডি তৈরি না করে, মানে একটা জায়গা থেকে তো একটা ইন্ডিভিজুয়াল তৈরি হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে একটা জায়গা থেকে দুটো ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যায়, কারণ জায়গা থেকে ইমিডিয়েট যে সেল ডিভিশনটা হয়ে দুটো সেল তৈরি হলো, সেই দুটো সেল আলাদা আলাদা দুটো ইন্ডিভিজুয়ালকে তৈরি করে। তাহলে সেই যে ইন্ডিভিজুয়াল দুটো, তাদের ভেবে দেখো একটাই জায়গা থেকে তৈরি হয়েছে, তার মানে তাদের কিন্তু ডিএনএ টিএনএ সমস্ত সেম, জিন টিন সব সেম। ঠিক আছে, তাহলে সেই যে যাদের সেম, তার মানে তার বডির প্রত্যেকটা সেলের জিনের কম্বিনেশন সমস্ত কিছু সেম, মানে যমজ অ্যাকচুয়ালি, তারা আইডেন্টিক্যাল টুইন, মনোজাইগোটিক টুইন। এবার এদের সেই ধরো আমার একটা আইডেন্টিক্যাল মনোজাইগোটিক টুইন রয়েছে, এবার তাহলে আমার যদি কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়, তাহলে আমি তার থেকে যদি নিয়ে নিই, আমার বডিটাকে বোকা বানানো হলো, বডি বুঝতেই পারলো না যে আমার ওটা নয়, আমি অন্য আরেকজনের থেকে নিয়ে নিলাম। তাহলে এইভাবে ইমিউন সাপ্রেসিভ ড্রাগের ইউজটাকে বাইপাস করা গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরো আমার কোনো মনোজাইগোটিক টিম নেই, মানে অ্যাকচুয়ালিও নেই, তো তখন কি করা হবে যে সিবলিং, কোনো সিবলিং তার থেকে নেওয়া হবে, মানে আমার কোনো ভাই বোন বা তার থেকে নেওয়া হবে, কারণ আমার ভাই বোনের সাথে আমার জিনের যে ডিফারেন্স সেটা কত 50%-এর মতো হবে, সেটাও ধরো নেই, তাহলে আমার বাবা মার থেকে নেওয়া যেতে পারে, বা আমার সন্তান সন্ততিদের থেকে নেওয়া যেতে পারে, সেখানেও 50%-এর মতনই ডিফারেন্স হবে। সেটাও যদি না হয়, তখন আমার কোনো কাজিনসদের থেকে নেব, বা আঙ্কেল আন্টি, মানে আন্টি নয় আঙ্কেল, এদের থেকে নেব। মানে আমি কিন্তু বুঝতে পারছো, আমি কিন্তু রিলেশনশিপটা আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছি। তাতেও যদি আমি কাউকেই না পাই, তখন আমাকে কোনো একজন র্যান্ডম ডোনারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবার র্যান্ডম ডোনার যেই হয়ে গেল, তখন কিন্তু আমার, যেহেতু আগের গুলোতে কি ছিল, আগের গুলোতে ছিল আমার জিনের সাথে আমার ফ্যামিলির কোনো রিলেটিভের জিনের কিছুটা মিল আছে, তাহলে আমার বডি যে পরিমাণে বিদ্রোহ করার চেষ্টা, মানে বিদ্রোহ করতে পারতো একদমই না চিনতে পারলে, তার থেকে অন্তত কম বিদ্রোহ করবে। তোমার বাড়িতে ধরো একজন অপরিচিত মানুষ এলো, তুমি যখন জানলে না সে গটগট করে ঢুকে যাচ্ছে তোমার বাড়িতে, তুমি নিশ্চয়ই বিদ্রোহ করবে, এই আপনি কে কে কি দরকার সব বলতে বলতে যাবে। কিন্তু তুমি চেনো না মানুষটাকে, কিন্তু সে যখন পরিচয় দিল, কারোর একজনের কমন একজন ফ্রেন্ড তোমাদের, তার পরিচয় দিল, যখন তুমি তাকে ফোন করে জানলে না হ্যাঁ ঠিকই তো, তখন তোমরা সেই রকম ব্যবহারটা নিশ্চয়ই করবে না। তবুও তোমাদের মনে একটু সন্দেহ থাকবে যে আদৌ বটে কিনা, বা সবকিছু মানে পুরোপুরি চেনা পরিচিত মানুষ হলে যেভাবে কমফোর্টেবল হতে পারতে, সেই কমফোর্টনেসটা তো তোমাদের আসবে না একজন অপরিচিত মানুষের হলে, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম। এবার সেই বডিও সেরকম, বডিও যখন দেখছে যে আমার নিজের সেল যখন নয়, তাহলে বাইরের সেল হলেও যখন একটু আধটু পরিচিতি আছে, তখন সেই রকম মানে সেই রকম যুদ্ধটাও কিন্তু করবে না। কিন্তু একদম অপরিচিত হলে তখন কিন্তু বডি যুদ্ধ করবে, আর তখন বডিকে কিন্তু ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দিতে হয়। কিন্তু মোটামুটি চেনা পরিচিতির মধ্যে থাকলে, রিলেটিভস এর মধ্যে থেকে যদি আমি অর্গানটা নিই, তাহলে কিন্তু আমার ইমিউন সাপ্রেসিভ ড্রাগের যে এফেক্ট, সেটাকে অনেকটা নালিফাই বা অনেকটা কম করা যায়। বোঝা গেল তাহলে জিনিসগুলো? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম যখন আমরা কোনো ওই বডিটার মধ্যে অন্য অর্গানটা দিচ্ছি, তারপরে হুম। ড্রাগসটা দেওয়ার কিছুদিন পরে কি ওই অর্গানটার সাথে আমাদের ইমিউন সিস্টেম হ্যাবিচুয়েটেড হয়ে যায়?
নয়তো তো ওই ড্রাগসটা ডিউরেশন হ্যাঁ, যতক্ষণ ততক্ষণ কিছু করবে না, নয়তো তারপরে তো আবার ট্রিগার হয়ে যেতে পারে। না সেটাও হতে পারে কারণ কয়েকদিনের মধ্যে সেও যে ধরনের কেমিক্যাল সিক্রেশন করছে আমার বডি সেটাকে আস্তে আস্তে চিনতে পারছে, ট্রেনিং হচ্ছে তো বডির, না নতুন নতুন যে ইমিউন সিস্টেম গুলো, নতুন নতুন যে টি সেল বি সেল গুলো তৈরি হচ্ছে, বাচ্চা বাচ্চা টি সেল বি সেল, তাদের যখন ট্রেনিং দেওয়া হচ্ছে তখন তো সেখান থেকেও সেল তুলে নিয়ে এসে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে যে দেখো এটাও আমাদের সেলফ সেল, নিউ মেম্বার অফ মাই ফ্যামিলি। তাহলে তখন তাদেরকে চিনি নিয়ে আসা যখন হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেটা আমাদের তখন করে নেবে, তখন ইমিউন সাপ্রেসিভ ড্রাগেরও কিন্তু আর খুব একটা প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আচ্ছা ম্যাম। ভেরি গুড কোয়েশ্চেন্স। আচ্ছা, নেক্সট চলো দেখি। হ্যাঁ, এবার যে টার্ম দুটো ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের ক্লাসের জন্য এই টার্ম গুলো জানা খুব দরকার। খুব ইজি, ব্যাপারটা খুবই ইজি, এই টার্ম গুলো এমন কিছু কঠিন না, কিন্তু এইটাই তোমাদের ক্লাসে অ্যাকচুয়ালি আলোচ্য বা পড়ার বিষয় বোধ হয়। তো যাই হোক, তো অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি একটু দুটোকে জানতে হবে। একটু আগে আমি তোমাদের বললাম যে অ্যান্টিজেনের এক্সপোজার হলে তারপরে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। এই তৈরি হয় কথাটার উপর আমি তোমাদের গুরুত্ব দিয়েছিলাম। তার মানে আমাদের বডিতে যখন তৈরি হচ্ছে, রেডিমেড যখন নয়, যখন তৈরি হচ্ছে তখন আমরা সেটাকে বলছি অ্যাক্টিভ ইমিউনিটি, মানে আমার বডি খাটছে, অ্যাক্টিভ থাকছে। কিন্তু যখন আমার বডিতে রেডিমেড কোথাও কোনো প্রসেসে অ্যান্টিবডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আমার বডি নিজে খেটে তৈরি করছে না, সেটাকে আমরা বলবো প্যাসিভ বা পরোক্ষ। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কি রকম? when the host is exposed to antigens which may be in the form of living or dead microbes or other proteins, antibodies are produced in the host body. Active immunity is slow, takes time to give its full effective response. হ্যাঁ, এবারে কি বলেছে, অ্যাক্টিভ ইমিউনিটিটা স্লো, কারণ আম, তুমি প্রথম একজন কি বলবো, ওই যে তোমার বাড়িতে কোনো অপরিচিত মানুষ এলো, তোমার তাকে বুঝতে বুঝতে চিনতে চিনতে জানতে জানতে তো অনেকটা সময় লেগে যাবে। তারপরে তুমি ভাববে সেই লোকটার বিরুদ্ধে তুমি অ্যাকশন নেবে, মানে লোকটাকে বার করে দেবে, না তুমি ঘরে ভালো করে অতিথি আপ্যায়ন করবে, সেটা তারপরে তুমি ভাববে। তাহলে বুঝতে বুঝতে চিনতে চিনতে তোমার একটা সময় লাগবে, মিনিমাম একটা সময় লাগবে। কিন্তু যদি ধরো তোমার কোনো বন্ধু ওই লোকটাকে পাঠিয়ে দিত, মানে পাঠাতো, এবং আগে থেকে তোমাকে জানিয়ে দিত যে আচ্ছা ওই লোকটা যাবে, এই কাজ আছে, এই জামা, এই রঙের জামা পরে যাবে, ওই টাইমে যাবে, তুই দেখলে যেন চিনতে পারিস, এত কিছু বলে যদি পাঠাতো, মানে রেডিমেড পাঠাচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার তাকে চিনতে দেরি হতো না। বা ধরো তুমি তার ছবি দেখে রয়েছো, তুমি তাকে আগে কোথাও দেখেছো রাস্তাঘাটে, এই সমস্ত কন্ডিশনে কিন্তু তোমার তাকে চিনতে সমস্যা হতো না। তার মানে আমরা নতুন যখন একদম সম্পূর্ণ অপরিচিত কোনো কিছুর ওপরে দেখছি, তখন কিন্তু আমার বডির একটা টাইম লাগছে, একটা বেসিক টাইম লাগছে, এবং সেই টাইমটার জন্য অ্যাক্টিভ ইমিউনিটির থ্রু দিয়ে যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে আমার বডিতে, বা এই যে ইমিউন সিস্টেমটা, সেটা কিন্তু খুব স্লো, এবং তার ফুল এফেক্টিভ রেসপন্স আসতে সেটা অনেকটা টাইম লাগিয়ে দেয়। ওকে, injecting microbes deliberately during immunization or infection of microbes naturally induce active immunity. Active immunity কখন হয়? যখন ধরো আমরা অ্যাক্টিভ ইমিউনিটি আবার দু রকমের হতে পারে। দেখো, হ্যাঁ, এই যে এই চারটা অ্যাকচুয়ালি সবকিছু লেখা আছে। অ্যাক্টিভ ইমিউনিটি আবার দু রকমের হতে পারে, সেটা হচ্ছে ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। ন্যাচারাল কখন? যখন নর্মালি আমাদের বডি কোনো প্যাথোজেনের সংস্পর্শে আসছে এবং আমার বডিতে প্যাথোজেনের রেসপেক্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আমরা কমব্যাট করছি, মানে যুদ্ধ করছি সেই প্যাথোজেনের এগেনস্টে, তখন সেটাকে আমরা ন্যাচারাল বলবো, কারণ ন্যাচারালি আমার বডিতে যা ঘটার ঘটছে, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, কারণ আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিন্তু আর্টিফিশিয়াল ইমিউনিটিটা কিরকম? যখন আমরা ডেলিভারেটলি কোনো প্যাথোজেনকে আমার বডিতে ঢুকিয়ে দিচ্ছি। ভ্যাকসিনেশনের সময় দেখবে এটা হয়। ভ্যাকসিনেশনে কি হয়? ভ্যাকসিনেশন মানে হচ্ছে কোনো মৃত অ্যান্টিজেন হতে পারে, কোনো উইকেন্ড অ্যান্টিজেন হতে পারে, মানে করোনা ভাইরাসের সময়, মানে ওখানে আলাদা কেস ছিল, কিন্তু মানে আলাদা কেস ছিল, মানে অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন 4 রকমের হয়, তোমাদের আছে কি এখানে? হ্যাঁ, খুব ভালো করে না। আচ্ছা, তো ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি 4 রকমের হয়। প্রথমত হচ্ছে তুমি ধরো কোনো একটা অ্যান্টিজেনকে, মৃত অ্যান্টিজেনকে তোমার বডিতে চেনালে, তোমার বডিকে চেনালে যে দেখো এটা হচ্ছে তোমার শত্রু, এটা একটা হতে পারে। 2 নম্বর হতে পারে অ্যান্টিজেনটা মৃত নয়, বেঁচেই রয়েছে, কিন্তু তার পাওয়ারটা কমিয়ে দেওয়া হয়েছে, মানে তার ক্ষমতাটা কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো 2 নম্বর এটা হতে পারে। 3 নম্বর হতে পারে অ্যান্টিজেনটা তুমি
মানে সক্রিয় রয়েছে সম্পূর্ণ আর বেঁচেও রয়েছে, এরকম অ্যান্টিজেনকে তুমি দেখালে বডিকে, এটা একটা হতে পারে। 4 নম্বর হচ্ছে অ্যান্টিজেনের গোটা কোনো বডি নাই, শুধু অ্যান্টিজেনের যে পার্টটা তোমার বডিতে ক্ষতি তৈরি করে সেই পার্টটাকে জাস্ট ঢোকালে, মানে অ্যান্টিজেনের ধরো মাথাটা তোমার বডির জন্য ক্ষতি করে, তুমি মাথাটাকেই শুধু দেখালে এরকম। তো এইরকম ভাবে 4 রকম ভাবে ভ্যাকসিনেশন আমাদের বডিতে করা হয়। তো সেই ভ্যাকসিনটা তার মানে কি, সেটা তো আমি আর্টিফিশিয়ালি মানে আমাদের নিজের ইচ্ছেতে আমরা বডির ভেতরে অ্যান্টিজেনটাকে নিচ্ছি ভ্যাকসিনেশনের মাধ্যমে, তাহলে সেটাকে তখন আমরা বলবো আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ কেন, কারণ ভ্যাকসিন নেওয়ার পরে আমার বডি কিন্তু অ্যান্টিবডি তৈরি করে, মানে অ্যান্টিবডি ইন দ্য সেন্স মানে আমার বডিতে কিন্তু নিজে নিজে ইমিউন সিস্টেম ট্রিগার হয়, তাহলে সেটাকে আমরা তখন আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি বলছি। ঠিক আছে। আর দেখো প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি কি হচ্ছে, ডেভেলপস আফটার ইউ রিসিভ অ্যান্টিবডিজ ফ্রম সামওয়ান অর সামওয়্যার এলস। মানে যখন তুমি রেডিমেড অ্যান্টিবডিটা অন্য কারোর দেহে অন্য কারোর শরীরে তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিটা তুমি তোমার বডিতে রেডিমেড ঢুকিয়ে দিচ্ছ। সেটাও দু রকমের হতে পারে, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। ন্যাচারালটা দেখো যে মায়ের বডি থেকে যেটা আসছে, মায়ের ব্রেস্ট মিল্ক থেকেও আসে, প্ল্যাসেন্টা থ্রু দিয়েও আসে। হ্যাঁ, তো মিল্কটাও তো এক ধরনের সিক্রেশন, তাহলে এখানেও যে অ্যান্টিবডিটা থাকবে সেটা হলো আইজিএ। ঠিক আছে, সবকিছু সিক্রেশনে আইজিএ থাকে বলেছিলাম। তাহলে মায়ের বডি থেকে দুটো অ্যান্টিবডি বাচ্চার বডিতে যাচ্ছে, একটা হচ্ছে প্ল্যাসেন্টা থ্রু দিয়ে আইজিজি, আর একটা হচ্ছে ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে আইজিএ। ওকে, তাহলে সেই দুটো অ্যান্টিবডি কিন্তু ন্যাচারালি আমাদের বাচ্চার বডিতে আসতে পারে এবং সেগুলোকে আমরা প্যাসিভ ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি বলবো। আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, মানে আমরা নিজেরাই ইচ্ছে করে রেডিমেড অ্যান্টিবডি অনেক সময় আমাদের বডিতে ঢোকাই। কখন, মেনলি আমাদের যখন সাপে কাটে, সাপে যখন আমাদের কাটছে তখন কি হয় জানো তো, সাপের বিরুদ্ধে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু সেটা অত তাড়াতাড়ি হতে পারে না। সাপের যে বিষ, সেটা মেজরলি সেটা প্রোটিন হয় ইন নেচার। তো সেই প্রোটিন গুলো বা বিষগুলো এতটাই রিয়াক্টিভ, এত তাড়াতাড়ি তারা রিয়াকশন করে আমার বডিতে, 1 ঘন্টার মধ্যে করে। এবার সেই রিয়াকশন এবং এতটাই মারাত্মক বিষ যে সেই 1 ঘন্টার মধ্যে আমার বডিতে অ্যান্টিবডি যদি তৈরি না হতে পারে তার বিরুদ্ধে, তাহলে আমার বডি কিন্তু বাঁচবে না। আর স্বাভাবিকভাবেই যেহেতু সাপের বিষের এক্সপোজার আমার বডিতে আগে কখনো হয়নি, প্রথমবারের মতো হচ্ছে, তাহলে এই যে প্রথমবার যখন এক্সপোজার হয় তখন কি হয়, অ্যাক্টিভ ইমিউনিটি স্লো, তাহলে আমার বডি তো তখন অ্যাক্টিভলি ন্যাচারাল পদ্ধতিতে অ্যান্টিবডি তৈরিতেও ঠিক কি করতে পারবে, কিন্তু এতটাই স্লো হবে যে সেই মুহূর্তে সাপের বিষ আমাদেরকে মেরে দিয়েছে, তাহলে আমার বডি সেই টাইমটাই পেলো না। তাহলে সেই অত স্লো হলে তো হবে না, তাহলে আমার বডিকে তখন কি করতে হবে, রেডিমেড করে অ্যান্টিবডি কোথাও আলাদা করে তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডি এই 1 ঘন্টার মধ্যে ঢোকাতে হবে। অ্যান্টিবডি আর আমার বডিতে তৈরি করার সময় নেই। ধরো তোমার বাড়িতে কোনো অতিথি চলে এলো হঠাৎ করে, তাহলে তুমি মানে খাওয়ার টাইমে চলে এসেছো, ধরো তো তুমি সেই মুহূর্তে খাবার তৈরি করে দিতে পারছো না, তুমি কোথাও থেকে অর্ডার করিয়ে নিলে, এরকম ব্যাপারটা। তো অ্যান্টিবডি আমাদেরকে সেরকম বাইরে থেকে সাপ্লাই নিতে হয়। তো সেই অ্যান্টিবডি যখন সাপ্লাই নেওয়া হচ্ছে, তাহলে সেটা রেডিমেড অ্যান্টিবডি অন্য কোথাও তৈরি হচ্ছে, আমার বডি তৈরি করছে না, তাহলে সেটাকে আমরা আর্টিফিশিয়াল অ্যান্টিবডি মানে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি বলবো। ওকে, তাহলে এগুলো তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি ভাগ গেল, আর একটা পাশাপাশি ছিল ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মানে কি, মানে যেটা আমাদের সাথে ইনবর্ন, মানে জন্মানো থেকেই যে ইমিউনিটিটা থাকছে আমাদের সাথে। স্কিন স্কিন নিয়ে আমরা জন্মাচ্ছি, স্কিন হচ্ছে একটা ফিজিওলজিক্যাল মানে সরি ফিজিক্যাল ব্যারিয়ার, আমাদের সমস্ত ফরেন পার্টিকেলকে আমাদের বডির ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। তাহলে এরকম অনেক কিছু ইমিউনিটি নিয়ে আমরা জন্মাচ্ছি, যেগুলো সেগুলো ইনেট। আর যেগুলো আমাদের জন্মার পর পর আমরা যেভাবে ধুলোবালিতে বা ফরেন পার্টিকেলের ওপর প্রতি এক্সপোজড হব, সেরকম ভাবে আস্তে আস্তে আমাদের ভেতরে যে ইমিউনিটি তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে অ্যাক্টিভ আর প্যাসিভ। ঠিক আছে। আচ্ছা, প্যাসিভ তো বললাম, এই দেখো ন্যাচারালি আইজিএ ফ্রম ব্রেস্ট মিল্ক আর আইজিজি ফ্রম দ্য প্ল্যাসেন্টা। আচ্ছা, ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশনও বলেছি। এবার বলি ভ্যাকসিন প্রোডাকশন। ভ্যাকসিন কি করে তৈরি হয় দেখো, recombinant DNA technology has allowed the production of antigenic polypeptide of pathogen in bacteria and yeast. Vaccine produced by this approach allows large scale production of antigen for immunization. Hepatitis B produced from yeast. এবারে দেখো করোনা ভ্যাকসিন, তাহলে করোনা ভ্যাকসিন যে তৈরি করবে, তারপরে তো করোনা ভাইরাসটাকে লাগবে, কারণ করোনা ভাইরাসটাকে তো আমাদের বডিকে মানে পরিচয় করাতে হবে, যে দেখো এটা করোনা ভাইরাস, এর বিরুদ্ধে তোমাকে লড়তে হবে, আমার বডিকে দেখানো হচ্ছে। তাহলে অত করোনা ভাইরাস পাবে কোথায়? এবার তোমরা বলবে তো কত পেশেন্ট আছে ম্যাডাম, পেতেই পারে। হ্যাঁ, পেশেন্ট আছে, কোনো না কোনো পেশেন্টের থেকে করোনা ভাইরাস আইসোলেট যদি করা সম্ভব হতো তাহলে তো অনেক কিছু হয়েই যেত, কিন্তু একটা পেশেন্টের বডিতে শুধু কি একটাই ভাইরাস থাকে? একটা পুল অফ ভাইরাস থাকে।
তুমি তাকে করোনা ভাইরাস আইসোলেট করতে গিয়ে সেখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও পেয়ে যাবে। তাহলে তোমাকে তো একটা পার্টিকুলার ভাইরাস করতে হবে, তো সেই ভাইরাস গুলোকে কিন্তু ল্যাবে কালচার করা হয় খুবই বিশুদ্ধভাবে, মানে তোমার খুবই কি বলবো স্টেরিলাইজ ফরম্যাটে, মানে আমি যে ভাইরাসকে কালচার করছি, বড় করছি, নাম্বার বাড়াচ্ছি, সেই ভাইরাসকেই করব। তাহলে সেগুলোকে আমাদের ল্যাবে করতে হচ্ছে। এবং শুধু এবার সেই ভাইরাসের যে সব পার্টি অ্যান্টিজেনিসিটি আছে, মানে সব পার্টিরই যে ক্ষতিকারক পদার্থ রয়েছে এমনটাও নাও হতে পারে, কিছু কিছু পার্টিকুলার এরিয়া হতে পারে, মানে ধরো ওই ভাইরাসের যে মানে ডিএনএটা বা আরএনএটা সেগুলোই শুধুমাত্র ক্ষতিকারক। তাহলে আমি সেই ডিএনএ বা আরএনএটাকেই শুধুমাত্র হোস্ট বডিতে ঢোকাবো, গোটা ভাইরাসটাকে ঢোকানোরও দরকার নেই। তাহলে সেই ডিএনএ আরএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলে একটা টেকনোলজি হয়, যেটার থ্রু দিয়ে তার নাম্বারটাকে বাড়িয়ে নেওয়া হয় ব্যাকটেরিয়া আর ইস্টের বডির ভেতরে। মানে একটা ভাইরাসকে বাড়ানো হচ্ছে একটা ব্যাকটেরিয়ার বডির ভেতরে বা ইস্টের বডির ভেতরে, এবং তার নাম্বারটা বাড়িয়ে সেগুলোকে প্রচুর অ্যান্টিজেনে কনভার্ট করে দেওয়া হচ্ছে, মানে ভ্যাকসিনে কনভার্ট করে দেওয়া হচ্ছে, যে ভ্যাকসিন গুলোকে দেওয়া হচ্ছে। বুঝলে? তার মানে তোমরা করোনা ভ্যাকসিন নিতে গেছিলে, অ্যাকচুয়ালি কি নিতে গেছিলে? করোনা ভাইরাসটাকেই বডির ভেতরে ইনজেক্ট করেছে। এবং দেখবে অনেকে হালকা হালকা জ্বরও এসেছিল, কারণ আমাদের বডিতে ওই যে অ্যাক্টিভ ইমিউনিটি তখন ট্রিগার হয়েছিল, আমাদের বডিতে ইমিউন সিস্টেম লড়াই করছিল। ঠিক আছে? অ্যালার্জি সম্বন্ধে তো আগের দিন প্রচুর মানে কথা হয়েছে, তাই তো? তার মধ্যে দেখো অ্যালার্জেন বলেছিলাম, যেটার সম্বন্ধে বলছি, মানে যেটা অ্যাকচুয়ালি ঢুকছে সেটা অ্যালার্জেন। আজকে যেটা বললাম আইজিই নাম্বার বাড়ছে। আচ্ছা হ্যাঁ, আর অ্যালার্জিটা হচ্ছে কেন? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বডির মাস্ট সেল বলে একটা সেল আছে, সেই সেল থেকে হিস্টামিন আর সেরোটোনিন রিলিজ হয়। সেই কারণে আমাদের বডি যে অ্যালার্জিক রিয়াকশনস গুলো বা অ্যালার্জিক যে সিগন্যাল গুলো পরপর পরপর চলতে থাকে, যার ওয়ান অফ দ্য আউটকাম হচ্ছে আইজিই বেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। আরো কিছু হতে পারে স্নিচিং, হাঁচি, ওয়াটারি আইস, চোখ দিয়ে জল গড়াচ্ছে, রানিং নোজ, নাক ফরসর করছে, এই জিনিসগুলো কিন্তু ট্রিগার হয়। ঠিক আছে? আর দেখো কি বলছে, অ্যালার্জি কি করে কমানো যায় না, হিস্টামিন আর সেরোটোনিনটাকে যেটা রিলিজ হচ্ছে সেটাকে বন্ধ করে তার রিলিজটাকে আটকে কিন্তু অ্যালার্জি কমানো যাচ্ছে। তার মানে আমাদের অ্যান্টি হিস্টামিন ড্রাগ দিতে হবে, অ্যান্টি হিস্টামিন ড্রাগ দিতে হবে, অ্যাড্রিনালিন দিতে হবে, স্টেরয়েড দিতে হবে, যেগুলো কিন্তু অ্যালার্জিটাকে কমিয়ে দেয়। আচ্ছা, অটো ইমিউন সিস্টেম সম্বন্ধে তোমাদের অনেক কথা বললাম আজকে, এখানে সবটাই লেখা রয়েছে, আবার দেখে নেবে। আচ্ছা, যেটা হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে দুটো ডিজিজ আছে, অনেক ডিজিজ আছে, তার মধ্যে দুটো এখানে দেখো, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর মাল্টিপল স্ক্লেরোসিস। এগুলো হচ্ছে অটোইমিউন ডিজিজ, মানে এগুলোতে খুব একটা অসহায় অবস্থা, মানে তুমি তোমার তোমারই বডির মধ্যে দুখানা মানে অর্গ্যান বা দুখানা সেল তোমার নিজেদেরই সেলের সাথে যুদ্ধ করছে। মানে ধরো এমনটা ব্যাপার, মানে তোমারই ফ্যামিলি মধ্যে যদি দুজন পার্সন একে অপরের সাথে সবসময় লড়তে থাকে, তাহলে তোমার কি আর নিজের ভালো লাগবে? তুমি এমনটা নয় যে তুমি কারোর দলে রয়েছে, তুমি দুজনকেই ভালোবাসো, তাদের দুজনের মধ্যে যখন লড়াই হবে তোমার কি ভালো লাগবে? সেরকমই তোমার বডির দুটো সেলের মধ্যে লড়াই হচ্ছে, তুমি কিছু করতে পারছো না। তো এইটা হচ্ছে অটোইমিউনিটি। ঠিক আছে? তো তার এক্সাম্পল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর মাল্টিপল স্ক্লেরোসিস। আচ্ছা, আর কোন কোন মানে ইমিউন সিস্টেমে কে কে ইনভলভ থাকে? এখানে লিম্ফয়েড অর্গান থাকে, লিম্ফয়েড টিস্যু গুলো থাকে, টি সেল বি সেলস বোথ থাকে, অ্যান্টিবডি থাকে, তো মেনলি টি সেলস থাকছে। নেক্সট দেখো, আচ্ছা প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এগুলো তো কিছুই বলিনি না তোমাদের? না ম্যাম। ওকে, তো দেখো আমাদের বডিতে কিছু লিম্ফয়েড অর্গান থাকছে, মানে যেগুলো অ্যাকচুয়ালি ওই আমাদের যে লিম্ফোসাইট সেল বা ইমিউন সেল, তারা যেখানে থেকে তৈরি হয় বা যেখানে তারা ট্রেনিং নেয়, সেই যে টিস্যুটা বা সেই যে অর্গান সিস্টেমটা, সেটাকে আমরা বলবো লিম্ফয়েড অর্গানস। ওকে, প্রাইমারি লিম্ফয়েড অর্গানস এর মধ্যে পড়ছে বোন ম্যারো আর থাইমাস। থাইমাস হচ্ছে এইখানে একটা ছোট্ট গ্ল্যান্ডের মতো, আর বোন ম্যারো মানেই জানো যে প্রত্যেকটা বোনের ভেতরে ভেতরে যে পার্ট গুলো। ঠিক আছে? আচ্ছা, প্রোডাকশন এন্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট টেক্স প্লেস এই বোন ম্যারোতে আর থাইমাসে, মেনলি বোন ম্যারোতে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট বোথ তৈরি হচ্ছে। টি লিম্ফোসাইট থাইমাস মানে গিয়ে ম্যাচুরেশন হচ্ছে, আর বি লিম্ফোসাইট থাইমাসে গিয়ে ম্যাচুরেশন হচ্ছে। তো এইগুলো এখানে তৈরি হয় আর ম্যাচুরেশন থাইমাসে হচ্ছে। আচ্ছা, প্রোডাকশন এন্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট টেক্স প্লেস। দেখো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান থাকছে, কিছু কিছু সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যেও হচ্ছে স্প্লিন, টনসিল। স্প্লিন কোথায় আছে? দেখো এইখানটাতে, স্টমাকের পাশে। টনসিল জানো তো আমাদের গলার কাছে থাকে, এই যে এখানটা। আর লিম্ফ নোড, অনেক জায়গাতে, অনেক ছোট ছোট জায়গাতে অনেক লিম্ফ নোড রয়েছে। পেয়ার্স প্যাচ, পেয়ার্স প্যাচেস থাকে আমাদের স্মল ইন্টেস্টাইনের কাছে। অ্যান্ড অ্যাপেন্ডিক্সও কিন্তু ওয়ান অফ দ্য সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেখানেও কিন্তু আমাদের সেলগুলো ট্রেনিং পাচ্ছে।
নেক্সট হচ্ছে proliferation and differentiation of lymphocyte take place। মানে এই সমস্ত জায়গাতে কি হচ্ছে, এই সমস্ত জায়গাতে ওদের ট্রেনিং হচ্ছে, এই সমস্ত জায়গাতে ওদের দেখানো হচ্ছে যে কোনটা আমাদের বডির নিচের সেল, কোনটা বাইরের সেল। তাহলে সেই সমস্ত জায়গাতে যখন দেখানো হচ্ছে তখন কিন্তু তারা প্রলিফারেটও করে, ডিফারেন্সিয়েটও করে এবং ম্যাচিওরও হয়। আচ্ছা, বোন ম্যারো তো বললাম, বোনের ভেতরে যে জিনিসগুলো, থাইমাস, bilobed organ located near the heart, breath on the brainstem, breastbone, আর বি লিম্ফোসাইট আর produced and mature in the bone marrow। বি লিম্ফোসাইট বোন ম্যারোতে তৈরিও হচ্ছে, ম্যাচিওরও হচ্ছে, কিন্তু টি লিম্ফোসাইট বোন ম্যারোতে তৈরি হয় আর থাইমাসে ম্যাচিওর হয়। স্প্লিন দেখো, এই মেনলি কি থাকছে, লিম্ফোসাইট থাকছে, ফ্যাগোসাইট থাকছে এখানে। ফ্যাগোসাইট মানে যারা এনগালফ করে নিচ্ছে ফরেন পার্টিকেলকে। আর কি থাকছে, acts as a filter the blood by trapping and blood borne microorganisms। স্প্লিন কিন্তু অ্যাকচুয়ালি গ্রেভিয়ার্ড অফ আরবিসিও বটে, মানে আরবিসি যখন মারা যায় তখন কিন্তু স্প্লিনে গিয়ে নষ্ট হয়। হ্যাঁ দেখো, লার্জ রিজার্ভার অফ এরিথ্রোসাইট। লিম্ফ নোড কি বলেছে, স্মল সলিড স্ট্রাকচার লোকেটেড ডিফারেন্ট পয়েন্টস অ্যালং দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। এই যে টোটাল যে লিম্ফ্যাটিক সিস্টেম রয়েছে তার বিভিন্ন বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি লিম্ফ নোড পাবে, এখানে পাবে, এখানে পাবে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় পাবে। দেখো, ট্র্যাপস দ্য মাইক্রো অর্গানিজমস অর আদার ফরেন অ্যান্টিজেন্স। তাদেরকে আর মানে আর কোথাও চলতে ফিরতে দেবে না, ওই জায়গাতে ওরা ট্র্যাপ করে নেবে। অ্যান্টিজেন ট্র্যাপ into the lymph node responsible for activation and differentiation of lymphocytes and cause immune response। মানে লিম্ফ নোডের কাছে এসে ওই যে যে সমস্ত সেলগুলো ফরেন পার্টিকেলকে চিনবে, তারা কিন্তু এই সমস্ত জায়গাতে এসে ফরেন পার্টিকেলকে চেনার যে প্রসিডিওরটা ওদের লাইফে হবে সেটা কিন্তু এখানে হয়। নেক্সট হচ্ছে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এবার কিছু কিছু লিম্ফয়েড টিস্যুর কথা বলবো, এমএএলটি। এই ফুল ফর্ম গুলো মনে রাখার চেষ্টা করবে। এমএএলটি এটা কি বলেছে, লোকেটেড উইদিন দ্য লাইনিং অফ মেজর ট্র্যাক্ট, রেসপিরেটরি, ডাইজেস্টিভ এন্ড ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট। মানে অ্যাকচুয়ালি যেখানে মিউকাস থাকবে সেখানে এই মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুও থাকবে। মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু মানে মিউকাসের সাথে যে সমস্ত লিম্ফয়েড টিস্যুগুলো অ্যাসোসিয়েটেড থাকে, তাই তো। ইট কনসিডার 50% অফ লিম্ফয়েড টিস্যু। যতগুলো লিম্ফয়েড টিস্যু আছে বডিতে তার মধ্যে 50% কিন্তু এই এমএএলটি থাকছে। তাহলে এতদূর অবধি তোমরা বুঝলে, বেসিকটা ইমিউন সিস্টেমে বোঝা গেল। ক্লিয়ার তো এতদূর? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা দেখো, এরপরে জায়গাটা পুরোপুরি ইনফরমেটিভ। এই জায়গাটা যার যেটা সিলেবাসে আছে দেখে পড়বে। দেখো, ডিজিজ কাকে বলে এটা বলেছিলাম, যে যে সমস্ত improper functioning of one or more organs or system of the body is adversely affected gives rise to various signs and symptoms, that is we have disease। ঠিক আছে, next হচ্ছে disease which can easily transmit from one person to another is called infectious or communicable। আর যেটা যেতে পারে না সেটা হচ্ছে নন ইনফেকশাস আর নন কমিউনিকেবল। এবার ক্যান্সার কিন্তু নন ইনফেকশাস বা নন কমিউনিকেবল, ঠিক আছে, কিন্তু ইনহেরিটেবল। মানে যার বাবার আছে বা মায়ের আছে তার সন্তানের হতে পারে ক্যান্সার, হতেই পারে, কিন্তু বাবার মার যে মুহূর্ত হচ্ছে সেই মুহূর্তে সন্তানের নাও হতে পারে। কারণ ব্যাপারটা কি, কমিউনিকেবল ডিজিজ মানে কি, আমাদের যখন করোনা হচ্ছিল একটা ফ্যামিলিতে একজনের হলে সবারই মোটামুটি সেই সময়ই হয়ে যাচ্ছিল, কমিউনিকেট করে যাচ্ছিল এবং কমিউনিকেবল হয়ে যাচ্ছিল, ছোঁয়াচে, ছোঁয়াচে যেটাকে বলা হয়। কিন্তু ক্যান্সার ছোঁয়াচে নয়। ক্যান্সার ধরো বাবা মার যদি 70 বছর বয়সে হয়, তা তুমি মোটামুটি মানে 60 বছর, মানে একটু কমে হবে, কিন্তু তোমার ধরো সেই মুহূর্তে বয়স হচ্ছে 30, তো বাবা মার 70 আর তোমার ধরো 30, তো বাবা মারও হয়েছে বলে তোমারও যে হয়ে যাবে সেই মুহূর্তে একই সাথে, এমনটা নয়। তোমারও বয়সটা ওই লেভেলে পৌঁছতে হবে, তবে হয়তো হতে পারে। কারণ জিনটা ইনহেরিটেবল, মানে ক্যান্সার, এবার সব ক্যান্সারই যে ইনহেরিট করতে পারে তাও নয়, যেগুলো সোম্যাটিক সেলে হয় তারা পারবে না, যারা যেগুলো জার্ম সেলে হয় তারাই পারবে মেনলি। তো ব্যাপারটা এইরকম, মানে ছোঁয়াচে আর নন, মানে ছোঁয়াচে নয় যে রোগগুলো, তার মধ্যে কিন্তু ডিফারেন্সটা এইটা। নেক্সট হচ্ছে দেখো, ইনফেকশাস ডিজিজের মধ্যে কি কি পড়ে। ভাইরাস বোর্ন কিছু কিছু ডিজিজ আছে যেগুলো ভাইরাসের কারণে হয়, যেমন কমন কোল্ড, ম্যাম ঠান্ডা লাগা, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম এই ক্যান্সারটা যদি আমার বার্থের পরে আমার মা বাবার হয় তাও আমার হবে? তোমার আমার বার্থের পরে যদি আমার মা বাবার হয় তাহলেও আমার হতে পারে ক্যান্সারটা? আহ হ্যাঁ, হ্যাঁ হতেই পারে, কারণ সেটা দেখতে হবে যে মা বাবার কোন জায়গায় হয়েছে। মা বাবার যদি সোম্যাটিক সেলে হয়, ধরো ব্রেস্ট ক্যান্সার হয় না অনেকের সোম্যাটিক সেলে, তো সেটা হলে তোমার নাও হতে পারে, কারণ সেটা ইনহেরিটেড নাও হতে পারে। কিন্তু মা বাবার কোনো জার্ম সেলে যদি ক্যান্সার থাকে, ক্যান্সারের বীজ থাকে, বা ক্যান্সারের মানে ক্যান্সার মানে কি, মানে কিছু কিছু জিন আছে আমাদের বডিতে কিছু জিন আছে যেগুলো মডিফাই হয়ে গেলেই, মানে জাস্ট সুইচ আছে আমার বডিতে,
সুইচটা অন হয়ে গেলেই ক্যান্সার হয়ে যাবে, ব্যাপারটা এরকম। আর কিছু কিছু জিন জোর করে ক্যান্সার জিনগুলোকে অফ করে রেখেছে, সেই জিনগুলোকে যদি মানে সেই জিনগুলো অন আছে বলে আমরা ক্যান্সার অফ রয়েছে, তো সেই জিনগুলোকে যদি আমরা আবার অফ করে দিই তাহলে ক্যান্সার অন হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম টু সেটস অফ জিন আছে। একটা সেটস অফ হচ্ছে তারা জিন অফ অলরেডি হয়ে রয়েছে, তাদেরকে বলা হয় অঙ্কোজিন। ঠিক আছে, অঙ্কোজিন যারা অফ হয়ে থাকে তাদেরকে যদি আমি অন করে দিই তাহলে আমার ক্যান্সার হয়ে যাবে। আর আরেকটা সেটস অফ জিন আছে যারা অন হয়ে থাকে কিন্তু ওরা ক্যান্সারকে অফ করে রাখে, তাদেরকে নাম শুনলেই বুঝতে পারবে সেটা যে টিউমার সাপ্রেসার জিন। টিউমারকে সাপ্রেস করছে মানে কি, ক্যান্সারকে সাপ্রেস করে রাখছে। কিন্তু টিউমার সাপ্রেসার জিন নিজে কি সাপ্রেসড হয়ে থাকে? নিজে অফ থাকে না, নিজে অন থাকে। তো নিজে অন থাকলে তবেই তো টিউমারকে সাপ্রেস করে রাখতে পারবে, তাহলে সেই জিনগুলো অন থাকে, সেইগুলোকে যদি আমি অফ করে দিই তাহলেও আমার ক্যান্সার হতে পারে। ঠিক আছে, তো আহ এই দুটো সেটস অফ জিন অ্যাকচুয়ালি এগুলোর মানে যে মানে অন অফ হয়ে গেলেই ক্যান্সার হয়ে যায়। তো এবার সেইটা দেখতে হবে যে কোন সেলে হয়েছে। জার্ম সেলে যদি হয় তাহলে কিন্তু চান্স আছে, যদি জার্ম সেলে না হয় তাহলে চান্স, সোম্যাটিক সেলে হলে চান্স নেই। কারণ জার্ম সেলে তুমি যখন জন্মেছো, ধরো ব্যাপারটা কি, তোমার জন্মানোর মানে আমি আমাকে দিয়ে বলি, যে ধরো আমার জন্মানোর পরেই যদি আমার বাবা মার ক্যান্সার হয়, তার মানে এটা এমন নয় যে আমি তো জন্মে গেছি আমি সেফ, মানে আমার কিছু হবে না, ব্যাপারটা এমন নাও হতে পারে। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্সার একটা কিউমুলেটিভ ডিজিজ। ঠিক আছে, একটা জিন ফটাস করে অন হয়ে গেল আর সব লাইট জ্বলে গেল, ক্যান্সার হয়ে গেল, এমন ব্যাপারটাও নয়। ব্যাপারটা হচ্ছে যে আহ, অনেক কটা মাল্টিপল মেকানিজম রয়েছে। ঠিক আছে, এবার তুমি ধরো যখন জন্মাচ্ছিলে সেই মুহূর্তে ধরো দুটো জিন অন হয়েছে, বাকি জিনগুলো অন হয়নি, মানে চেনটা ওই যে জাস্ট শুরুটা হয়ে গেছে। ঠিক আছে, শুরুটা হয়েছে, বাকিগুলো তখনো হয়নি। তার মানে তুমি ওই শুরুর দুটো জিনিস নিয়ে জন্মেছো, তোমার বডিতে বাকিগুলো হতেই পারে। ঠিক আছে, কিন্তু এবার আহ তুমি জন্মানোর পরে মা বাবার বডিতেও হয়তো সেই বাকিগুলো ততদিনে ঘটছে। ঠিক আছে, কিন্তু তুমি ওই যে দুটো, সেই দুটো যে মডিফাই হয়ে গেছিল সেই দুটো তো নিয়ে জন্মাচ্ছ। এবার সেটা তোমার কোন এজে বা কোন এক্সপোজার, তুমি যদি এখন প্রচুর কার্সিনোজেনের এক্সপোজারে আসো তাহলে তোমার বাকি জিনগুলো খুব তাড়াতাড়ি অন হয়ে যাবে। আর যদি কার্সিনোজেনের এক্সপোজারে কম আসো তাহলে খুব অল্প মানে দেরি হবে। ঠিক আছে, তো ব্যাপার অনেক কিছু কমপ্লেক্স মেকানিজমের উপর ডিপেন্ড করে। ওকে, তো ক্যান্সার ওকে। একটু পরে পড়েছি, যদিও তোমাদের এত নেই, আমি বলে দিলাম কারণ এগুলো খুব ইন্টারেস্টিং টপিক, তো মানে পড়তে ভালোও লাগে, অনেক কিছু জানা যায়। আচ্ছা, তো দেখো এখানে এবার যে ইনফেকশাস ডিজিজ গুলোর মধ্যে আসছে, যেগুলো তোমাদের সিলেবাসে আছে দেখে পড়বে, বারবার বলছি। তো সেই ভাইরাস বোর্ন কিছু ডিজিজ আছে, যেমন ধরো কমন কোল্ড, পোলিও, মিজলস মানে তোমার হাম যেটাকে বলা হয়। ব্যাকটেরিয়া বোর্ন ডিজিজ হচ্ছে টাইফয়েড, নিউমোনিয়া, প্লেগ, ডিপথেরিয়া, টিটেনাস। আচ্ছা, প্রোটোজোয়া বোর্ন ডিজিজ হচ্ছে ম্যালেরিয়া, অ্যামিবিয়াসিস। প্রোটোজোয়া পড়েছিলে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছিলে। আচ্ছা, ফাঙ্গি রিলেটেড হচ্ছে রিংওয়ার্ম, যেগুলোকে দাঁত বলা হয়। আর হেলমিনথেস হচ্ছে যেটা কৃমি, কৃমি ঘটিত রোগ কি কি আছে, অ্যাসকেরিয়াসিস, ফাইলেরিয়াসিস আর টিনিয়াসিস। ঠিক আছে, তার মধ্যে দেখো কিছু কিছু ডিজিজ আমরা পড়বো। টাইফয়েড, টাইফয়েডটা দেখো যেমন মানে যার যেটা আছে না সিলেবাস বইতে তো সবই থাকবে, তো মেনলি যেটুকু জানবে সেটা হচ্ছে প্যাথোজেনের নাম, তার মেথড অফ ট্রান্সমিশন, প্যাথোজেনের নাম, মেথড অফ ট্রান্সমিশন আর সিমটম, এইটা মিনিমাম জানতেই হবে। এই তিনটা মিনিমাম প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে জানতে হবে। আর ওই প্যাথোজেনটা কোন ক্লাসের, মানে ব্যাকটেরিয়া নাকি ভাইরাস নাকি প্রোটোজোয়া, এটাও জানবে। ঠিক আছে, তো প্যাথোজেন দেখো এখানে সালমোনেলা টাইফি, এটা একটা ব্যাকটেরিয়া। কোন কোন অর্গানকে এফেক্ট করে, স্মল ইন্টেস্টাইন, মাইগ্রেট টু আদার অর্গানস থ্রু ব্লাড। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ও ঘোরাফেরা করছে। মেথড অফ ট্রান্সমিশন কি, কন্টামিনেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার, জল আর খাবারের থ্রু দিয়ে কিন্তু কন্টামিনেটেড হতে পারে টাইফয়েড, মেনলি জল থেকে হয়। মানে অনেক সময় অনেকে জল শুট করে না, তো অ্যাকোয়াগার্ডের মানে এখন তো আসলে অ্যাকোয়াগার্ড ফ্যাকোয়াগার্ড এখন এত বেশি কেন লাগছে, কারণ যত দিন যাচ্ছে পলিউশন তত বাড়ছে, মানে ঠিক করে শ্বাস প্রশ্বাসই নেওয়া যায় না। এই যে আগের দিন অ্যাজমা নিয়ে এত কথা বলছিলাম, অ্যাজমার পেশেন্ট দেখবে এখন যে কোনো তোমার ওই পেডিয়াট্রিক্স এর চেম্বারে চলে যাবে, দেখবে ম্যাক্সিমাম বাচ্চাই ইনহেলার নিচ্ছে, ম্যাক্সিমাম বাচ্চাদেরকেই তোমার ওই নেবুলাইজেশন দিতে হচ্ছে। তো এগুলো কেন, এগুলো অ্যাকচুয়ালি এই যে আমাদের পলিউশন বেড়ে বেড়ে যাচ্ছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, বৃষ্টি বৃষ্টি কি কখনো এখন এই লাস্ট 2-3 বছরে একটা পার্টিকুলার টাইমে পড়তে দেখেছো? বৃষ্টি প্রত্যেক বছরেই হচ্ছে, মানে প্রত্যেকটা সিজনেই হচ্ছে। আমি তো সবসময় দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আগের তো শীত, আগের বছর তো শীতকালেও টানা বৃষ্টি হলো। তো সেরকমই বিভিন্ন রকম চেঞ্জেস আসছে। নেক্সট হচ্ছে দেখো সিমটম, টাইফয়েডের সিমটম কি, যে সাস্টেন্ড হাই ফিভার থাকবে 39 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড,
নর্মালি আমাদের বডি টেম্পারেচার কত 37°C, সেখান থেকে 2°-3° বাড়বে। আচ্ছা, উইকনেস থাকবে, জ্বর হলে যেগুলো হয় আর কি, স্টমাক পেন, কনস্টিপেশন, হেডেক, লস অফ অ্যাপিটাইট, খিদে থাকবে না, লস অফ অ্যাপিটাইট মানে খিদে থাকবে। আচ্ছা, ইন্টেস্টিনাল পারফোরেশন অ্যান্ড ডেথ মে অফার। বলছে যদি আমরা ঠিক টাইমে মানে কি বলবো প্রিকশনস না নিই, তাহলে এই যে মানে ব্যাকটেরিয়া গুলো এরা না ইন্টেস্টাইনকে ফুটো করে দেয়, এবং ইন্টেস্টাইনকে ফুটো করে দিলে কিন্তু বুঝতেই পারছো যে প্রচুর কমপ্লিকেশনস হবে। তোমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছো, তো সেখানে কিন্তু মানে ঠিক টাইমে তোমার ব্যবস্থা না নিলে ডেথও হতে পারে। টেস্ট কি বলেছে, ওয়াইডাল টেস্ট বলে একটা টেস্ট হয়, যে টেস্টে স্পেসিফিক টু টাইফয়েড টেস্ট। এই পার্টিকুলার কিছু কিছু রোগের স্পেসিফিক টেস্ট আছে, এগুলোর নামও তোমাদের জানতে হবে। মানে সমস্ত জায়গায় নেই, ধরো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তোমাকে অ্যাটাক করলে তো সেখানে পার্টিকুলার কোনো টেস্ট নেই, কিন্তু ওয়াইডাল টেস্ট মানেই টাইফয়েড, এটা সবাই জানে। তো এই যেখানে যেখানে পাচ্ছ সেখানে সেখানে এগুলো ডিরেক্ট মাথায় রাখো। এলাইজা টেস্ট, এলাইজা টেস্ট মানে কি করো না, এলাইজা টেস্ট মানে কি ইনফ্লুয়েঞ্জা তেমন না, এলাইজা টেস্ট কিন্তু একটা ভার্সেটাইল ভাইরাস ব্যাকটেরিয়ার এগেনস্টে করা যেতে পারে, ঠিক আছে, ওগুলো কমন, ওগুলো ইন জেনারেল, বাট ভাইরাল মানেই টাইফয়েড। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া কি বলে দেখো, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া এন্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এবারে হচ্ছে কোন অর্গানকে এফেক্ট করে, মেনলি আমরা বুঝতেই পারছি না, জানি আমরা মোটামুটি লাংস অ্যালভিওলি গেট ফিল্ড উইথ ফ্লুইড। কোন ফ্লুইড, ওই যে ইন্টারপ্লিউরাল ফ্লুইড থাকে না, তার মানে অ্যালভিওলিতে কোথাও ফুটো হয়ে যাচ্ছে, সে কারণে ওই ইন্টারপ্লিউরাল ফ্লুইড অ্যালভিওলিতে ঢুকে যাচ্ছে। Inhaling the droplets, aerosols released by infected person sharing glasses and other utensils. মানে ধরো তোমার সামনে কেউ হাঁচলো কাশলো, তো তার যে ড্রপলেটস সেটা তোমার নাকের থ্রু দিয়ে বা মুখের থ্রু দিয়ে ঢুকে গেল, মানে অ্যাকচুয়ালি নাকের থ্রু দিয়েই হবে, নাকের থ্রু দিয়ে ঢুকে গেল তোমার ট্রাকিয়ার থ্রু দিয়ে লাংসে, তো সেক্ষেত্রে ওইখানে স্ট্রেপ্টোকক্কাস বা হিমোফিলাস থাকলে কিন্তু সে কিন্তু গিয়ে তোমার লাংসে বাসা বাঁধবে। সিমটম কি, ফিভার আসবে, চিল আসবে, কফ, হেডেক। ইন সেভার কেসেস দ্য lips and fingernails turn gray to bluish color. Okay. নেক্সট দেখো কমন কোল্ড। কমন কোল্ড মানে যেটা ঠান্ডা সর্দি লাগা, রাইনো ভাইরাস, এটারও কিন্তু একটা ভাইরাস আছে, ভাইরাল ফিভার, শুনেছো নিশ্চয়ই নামটা, সে রাইনো ভাইরাস। এ দেখো নোজ অ্যান্ড রেসপিরেটরি প্যাসেজ, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা সেইখানে থাকছে। আগেরটা আমরা কি বললাম, নিউমোনিয়াটা লাংসে, মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনার, কিন্তু কমন কোল্ডটা হচ্ছে আপার। ওকে। আচ্ছা, মেথড অফ ট্রান্সমিশনটা কি, ডাইরেক্ট ইনহেলেশন অফ ড্রপলেটস, মেথড অফ মানে এমিশন তো সেমই, থ্রু কন্টামিনেটেড অবজেক্টস লাইক পেন, বুকস, কাপস, কম্পিউটার, কিবোর্ড, মানে সে তার নাকটা বেশ ভালো করে পরিষ্কার করেছে কোনো একটা পেন দিয়ে, তুমি সেই পেনটা নিয়ে তার থেকে লিখেছো, তো হয়ে গেল। ওকে। নেক্সট হচ্ছে সিমটম, nasal congestion and discharge, sore throat, hoarseness and cough। এটা মেনলি তোমার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যেহেতু হচ্ছে, তাহলে এখানে যে জিনিসগুলো আমাদের ঠান্ডা লাগলে হয় মেনলি সেগুলো বুঝতেই পারছো, আমাদের গলা বসে যেতে পারে, কাশি হতে পারে, মানে সবসময় রানিং নোজ থাকবে, হাঁচি হতে পারে ইত্যাদি, সেগুলো এখানে হচ্ছে। এবার যেটা বলার ছিল, তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম এগুলো তো সবই সেম, মানে ঠান্ডা লাগা, ফ্লু, ভাইরাস, এগুলো তো মোটামুটি সবই সেমই মনে হয়, তাহলে এগুলো আলাদা আলাদা নাম হয়েছে কেন? প্রথমত তো আলাদা আলাদা ভাইরাস, আলাদা আলাদা প্যাথোজেন এটাকে ইনফেক্ট করছে, আর দ্বিতীয়ত দেখো তাদের নিজেদের মধ্যে একটা কিন্তু রিলেশন আছে, সেই রিলেশনটা দেখার জন্য এখানে পড়াচ্ছি। দেখো এগুলো তোমাদের কিছু জানতে লাগবে না, ভয় পাবে না, এসব কিছু লাগবে না, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো রিয়ন রাইবোভিরিয়া ভাইরাসের, ঠিক আছে, কিংডম অর্থো ন্যাভিরি। ওকে, তার মধ্যে দুখানা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেল। এবার সেই গ্রুপের মধ্যে একজন দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, একজন দেখো রাইনো ভাইরাস এ বি সি আছে, এবং আরেকজন দেখো কোভিড, ঠিক আছে, করোনা ভাইরাস। তাহলে তাহলে এদের যে সিমটম গুলো সেগুলো কি একরকম হবে না? অবশ্যই একরকম হবে, কারণ এরা তো একই গ্রুপের, একই ফ্যামিলির মানুষ। তাহলে এদের মানে টার্গেটটা হয়তো ডিফারেন্ট, বাট সিমটম বা মোটামুটি মানে টার্গেট ডিফারেন্ট মানেও যে একজন ইন্টেস্টাইনে করছে একজন, এমনটাও তো ডিফারেন্ট নয়, সবাই কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের সাথেই রিলেটেড কোনো না কোনো ভাবে, সবাই কিন্তু ওই লাংস থেকে নোজ এইরকম এই এরিয়াটার মধ্যেই ঘোরাফেরা করছে। তো সেই কারণে এদের যেহেতু এদের ফ্যামিলি হিস্ট্রি একই, এদের কাজ করার ফাংশন অনেকটা সেম থাকবে, কিন্তু যেহেতু ভাইরাস গুলো আলাদা, এবার ভাইরাস আলাদা হচ্ছে কেন, কারণ ভাইরাসে থাকে মেন তো থাকে ডিএনএ বা আরএনএ, আর তার বাইরে একটা প্রোটিন থাকলেও থাকতে পারে, ম্যাক্সিমামে থাকেও না।
তাহলে সেই ডিএনএ আরএনএ যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স সেটার চেঞ্জ হতে পারে, সেটার চেঞ্জ হয় বলেই ভাইরাসগুলো একে অপরের থেকে আলাদা। ইভেন আমি করোনা ভাইরাস বলছি রাইনো ভাইরাসের থেকে আলাদা, কিন্তু করোনা ভাইরাসেরও তো আবার বিভিন্ন রকম স্ট্রেন আছে, তাই না? করোনা ভাইরাসের আবার ওমিক্রন একটা ভ্যারিয়েন্ট ছিল, আরো অনেক কিছু, SARS-CoV-2 এটা একটা ভ্যারিয়েন্ট। তো এই যে ভ্যারিয়েন্ট গুলো, এগুলো কেন? কারণ এদেরও নিউক্লিওটাইডের সিকোয়েন্সে ডিফারেন্স ছিল, এরাও কিন্তু মিউটেশন করেছে, ইভলিউশন করেছে। তাহলে এই যে চেঞ্জেস গুলো এদেরকে কোথাও কোথাও একটু চেঞ্জ করে দিচ্ছে, বাট কিন্তু ওভারঅল এরা মোটামুটি একই ফ্যামিলি। এরপর আমরা চলে আসবো খুব ভাইটাল একটা ডিজিজ, যেটা মোটামুটি তোমাদের সবার সিলেবাসে আছে হয়তো, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা যে কজিং অর্গানিজম সেটা হচ্ছে প্লাজমোডিয়াম, এটা একটা প্রোটোজোয়া। এই প্লাজমোডিয়াম তো একটা জেনাস নেম, তাই না? তো জেনাসের আন্ডারে অনেক স্পিসিস থাকতে পারে। তো তার মধ্যে একটা স্পিসিস হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, একজন হচ্ছে ম্যালেরি, একজন ওভেল, একজন ফ্যালসিপেরা। এবার এই প্লাজমোডিয়াম ভাইভাক্সটা আমাদের ক্ষেত্রে মেনলি জেনারেলি যে ম্যালেরিয়াটা আমরা দেখে থাকি প্লাজমোডিয়াম ভাইভাক্স এর ক্ষেত্রে হয়। আর এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এটা কিন্তু ক্যান্সারাস ম্যালেরিয়া। এই ম্যালেরিয়াটা যাদের হবে তাদের কিন্তু খুব খুব মানে র্যাপিডলি কিন্তু তারা মারা যাবে, ঠিক আছে? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইজ কজড বাই মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইজ ফ্যাটাল। অর্গানস এফেক্টেড হচ্ছে ম্যালেরিয়াতে কোন কোন অর্গান এফেক্টেড হয়? ভাইটাল প্রশ্ন। লিভার আর আরবিসি, এই দুটো জায়গার সেলের মধ্যে এই প্যাথোজেনটা থাকে। মেথড অফ ট্রান্সমিশন হচ্ছে বাই বাইটিং অফ ফিমেল অ্যানোফিলিস মসকুইটো ভেক্টর। মানে ভেক্টর মানে ভেক্টর আর ক্যারিয়ার মধ্যে ডিফারেন্স। মানে ধরো একজন অসুস্থ ব্যক্তি তার ব্লাডটাকে একটা ফিমেল মসকুইটো ড্র করলো, এবার সেই ফিমেল মসকুইটোটা ঘুরতে 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 আমার বডিতে আবার এলো, আমার বডি থেকেও রক্ত নেবার তার ইচ্ছা, একজনকে খেয়ে হয়নি। এবার যখন সে আমার বডি থেকে রক্ত নেবে তখন কিন্তু সে নিতে পারবে না, সেই না তখন না তার তাকে যে কোনো মশাকে কি করতে হয়? প্রথমে তার মুখের মধ্যে যা আছে সেগুলোকে উগড়ে ফেলতে হয়, তারপরে সে কিছু ড্র করতে পারে, ঠিক আছে? তাহলে ও যে একটা ম্যালেরিয়া পেশেন্টের বডি থেকে রক্ত নিয়ে এসেছিল, সেই সেই রক্তটা তো আমার বডিতে এসে ঢুকিয়ে দিল, তারপরে তো আমার বডির রক্তটা ড্র করলো। তাহলে সে যখন ঢোকালো সেই রক্তটা থ্রু দিয়ে সেই পেশেন্টের প্লাজমোডিয়াম যে ভাইরাসটা, সেটা সরি প্রোটোজোয়াটা, প্যাথোজেনটা অ্যাকচুয়ালি তাকেও তো আমার বডিতে ঢুকিয়ে দিল। তাহলে এইভাবে কিন্তু তার ট্রান্সমিশনটা হয়। এবং এগুলো ভেক্টর, দেখো মশা আবার অনেক রকম হয়, অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, অনেক কিছু হয়। তো এটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। মেলের কিন্তু হয় না, কারণ মেল ব্লাড খায় না। ফিমেল অ্যানোফিলিস মসকুইটোকে ব্লাড খেতে হয়, তার কারণ হচ্ছে ওদের ওভিপোজিশনের জন্য ব্লাড দরকার, ওদের ডিম পাড়ার জন্য ওদের ব্লাড দরকার। আর মেল মেল যে মশাগুলো তারা ব্লাড ট্লাড খায় না, তারা ফলের রস, জুস, গাছের মানে জুস এগুলো খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, এবার বলেছে যে এই ভেক্টর ভেক্টর কথাটার মানে কি? এই যে এই প্যাথোজেনটা যে শুধুমাত্র আমাদের বডিতেই বড় হচ্ছে, তার একটা করে স্টেজ মানে চেঞ্জ পাল্টাচ্ছে, নাম্বার বাড়াচ্ছে, এমনটা নয়। ওর আর একটা হোস্ট বডি লাগে। আমরা একটা হোস্ট বডি, আর একটা হোস্ট বডি লাগে, সেটা হচ্ছে এই ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর বডি। সেখানেও ওরা ঢুকবে, সেখানেও ওরা ডিম পারবে, সেখানেও ওরা অনেক কিছু করবে, নতুন করে নতুন নতুন স্টেজ তৈরি হবে। তো তাদের মানে যেহেতু মশার বডিতেও সে লাইফের কিছু স্টেজ অতিক্রান্ত করছে, তাই জন্য কিন্তু আমরা তখন তাকে ভেক্টর বলবো, মানে মশাটাকে ভেক্টর বলবো। কিন্তু মাছির ক্ষেত্রে কি হয় না, মাছির ক্ষেত্রে মানে অনেক ম্যাক্সিমাম ডিজিজ যেমন কলেরা টলেরা, মাছির কলেরার যে জীবাণু, সেই জীবাণুটা কিন্তু মাছির বডির ভেতরে ঢোকে না, মাছির গায়ে, হাতে, পায়ে, ডানায় লেগে যায়। একটা মাছি নোংরা জায়গা থেকে এসে ভাতে টাতে বসলো, তখন সেই ডানা থেকে সেই প্যাথোজেনটা এসে চলে আসে। কিন্তু মাছির বডির ভেতরে কোনো স্টেজের চেঞ্জেসই হয় না। তাহলে মাছির বডির ভেতরে যখন কিছু হচ্ছে না, তখন মাছিকে কিন্তু আমরা আর ভেক্টর বলবো না, মাছি কিন্তু আমরা ক্যারিয়ার বলবো। তাহলে এই দুটো টার্ম ইম্পর্টেন্ট। যার বডির ভেতরে কোনো না কোনো স্টেজ কমপ্লিট হচ্ছে, তখন সেটাকে আমরা ভেক্টর বলবো। আর যার বডির ভেতরে কোনো প্যাথোজেনের কোনো স্টেজ কমপ্লিট হচ্ছে না, তখন সেটাকে আমরা ক্যারিয়ার বলবো। আচ্ছা, সিমটম কি ম্যালেরিয়ার? দেখো, হাই ফিভার অ্যান্ড চিল, এবং এই ফিভার অকার্স অন এভরি অল্টারনেট ডে। মানে আজকে মানে ফিভারটা না খুব ছন্দবদ্ধ গতিতে আসে, মানে ধরো আজকে আমার ফিভার এলো ম্যালেরিয়া হলে, আবার কালকে হবে না, পরশু হবে, আবার তরশু হবে না, আবার তারপরের দিন হবে, মানে একদিন ছাড়া ছাড়া এই ফিভারটা আসবে। এবং এটা হলেই তখন হসপিটালে গিয়ে আমাদের কিন্তু টেস্ট করাতে হবে, যে আমাদের মানে ম্যালেরিয়া টেস্ট করাতে হবে, ঠিক আছে? ডেঙ্গু টেস্ট আলাদা। আর বমি হতে পারে। আচ্ছা, এখানে একটা স্টেজ দেখানো হয়েছে। আচ্ছা, এইগুলো তোমাদের একবার বলে দিও যে আছে কিনা, যদি থাকে আমি তোমাদের পড়াবো, নয়তো এগুলো তো ক্লাস 10 এর বইতে আছে না, আমি তোমাদের যদি থাকে তো আমি মানে পড়িয়ে দেবো, ঠিক আছে? একটু দেখে বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যামিবিয়াসিস বা আমাশয়, যেটাকে বলা হয় অ্যামিবিক ডিসেন্ট্রি।
এটা যার কারণে হয় সেটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা প্রোটোজোয়াল প্যারাসাইট। এই কোন অর্গান সিস্টেমটাকে এফেক্ট করে সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, মেথড অফ ট্রান্সমিশন কি দেখো, হাউস ফ্লাই অ্যাক্টস এজ এ মেকানিক্যাল ক্যারিয়ার। এখানে কি বললাম, হাউস ফ্লাই মেকানিক্যাল ক্যারিয়ার, মানে ও ওই মানুষটার স্টুলের মধ্যে বসলো, ওখানে আমি এন্টামিবার যে প্যাথোজেন সেগুলোকে তার গায়ে লাগালো, এবার সে আমার খাবারে এসে বসলে আমার খাবারে সেই এন্টামিবা চলে আসে। ঠিক আছে, তো মেকানিক্যাল ক্যারিয়ার হিসেবে কাজ করছে। কন্টামিনেশন অফ ওয়াটার ফুড উইথ ফিকাল ম্যাটার, বুঝতেই পারছো তার মানে খুবই আনহাইজেনিক একটা পরিবেশে খাবার টাবার সার্ভ করা হচ্ছে। নেক্সট হচ্ছে সিমটম কি, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেন এন্ড ক্র্যাম্পস হতে পারে অ্যামিবিএসিস এ, যেহেতু লার্জ ইন্টেস্টাইনে এফেক্ট করছে, তাই না? স্টুল উইথ এক্সেস মিউকাস এন্ড ব্লাড ক্লটস, এটাও কিন্তু আসতে পারে। নেক্সট বলছে অ্যাসকেরিয়াসিস। অ্যাসকেরিয়াসিস হচ্ছে দেখো কৃমি, এই অ্যাসকারিস এরকম সাদা সাদা কৃমি, ছোটবেলায় তোমাদেরও হয়তো হয়ে থাকতো, মানে অভিজ্ঞতা থাকবে হয়তো, কারণ বাচ্চারা বারবার মুখে হাত দেয় এবং ওই সয়েল টয়লেট থ্রু দিয়ে কিন্তু অনেক সময় এই কৃমিগুলো পাস করতে থাকে। এর নাম হচ্ছে অ্যাসকারাস লুমিকয়েডিস নিমাটোড, এটা একটা। ঠিক আছে, এই যে এখানে দেখানো আছে, ইন্টেস্টাইন অফ ম্যানে থাকে, আর কন্টামিনেটেড ওয়াটার ভেজিটেবল ফ্রুটস এর থ্রু দিয়ে ট্রান্সমিট করে। আর সিমটম কি, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, মাসকুলার পেন, ফিভার, অ্যানিমিয়া হতে পারে, ব্লকেজ অফ দ্য ইন্টেস্টিনাল প্যাসেজও হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস মানে দেখো একটা পা কিন্তু এলিফ্যান্টের মতো বড় হয়ে গেছে, ছবিতে দেখাচ্ছে না, এটাকে বলা হয় গোড। ঠিক আছে, এটাকে আরেকটা নাম বলা হয় ফাইলেরিয়াসিস, কারণ এই যে প্যাথোজেনটা তার নাম হচ্ছে উচেরিয়া ব্যানক্রপ্টি বা উচেরিয়া ম্যালাই, এবং নিমাটোড প্যারাসাইট, এটা একটা নিমাটোডস। ওকে, আচ্ছা, অর্গানস এফেক্টেড বলা আছে লিম্ফ্যাটিক ভেসেলস, এখানে কাকে এফেক্ট করছে, একটা লিম্ফ্যাটিক ভেসেল অফ দ্য লোয়ার লিম্বস এন্ড জেনিটাল অর্গানস এর যে লিম্ফ্যাটিক ভেসেলস গুলো রয়েছে তাকেও করছে। মেথড অফ ট্রান্সমিশন কি, এখানেও একটা মশা লাগছে, যে মশাটার নাম হচ্ছে কিউলেক্স, ফিমেল কিউলেক্স। ওকে, সিমটম ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য অর্গানস ওয়্যার দে লাইভ ফর মেনি ইয়ার্স। কারণটা কি, কারণ যেখানে ইমিউন সিস্টেম সেলগুলো তো লিম্ফ নোডের থাকে, তাদের কোনো কাজ করতে পারছে না। abnormal swelling of lower limb scrotum penis, hence the disease named as elephantiasis or filariasis, কারণ এই ওয়ার্মটার নাম হচ্ছে ফাইলেরিয়াল ওয়ার্ম। ঠিক আছে, তো সেই নাম থেকে ফাইলেরিয়াসিস। নেক্সট হচ্ছে রিং ওয়ার্মস, এটা দাঁত আমরা বলি, তার প্যাথোজেন নাম হচ্ছে মাইক্রোস্পোরাম ট্রাইকোফাইটন আর এপিডার্মোফাইটন, এটা এক ধরনের ফাঙ্গি। অর্গানস কি কি, স্কিন, নেল, ফোল্ডস অফ স্কিন, গ্রোইং, এই জায়গাগুলোতে এগুলো এফেক্ট করে। মেথড অফ ট্রান্সমিশন অ্যাকোয়ার্ড ফ্রম দ্য সয়েল or using tile, cloths or even comb of infected individuals। সেই জন্য স্পেসিফিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের না এই টাওয়েল, ক্লোথস আর কোম স্পেসিফিক্যালি আলাদা আলাদা থাকা উচিত। টাওয়েল আলাদা থাকা উচিত, ব্রাশ আলাদা থাকা উচিত, কোম আলাদা থাকা উচিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে বাড়িতে তুমি, বাবা, মা থাকলে তোমাদের তিনজনেরই আলাদা আলাদা থাকা উচিত। ওকে, সিমটম হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ ড্রাই স্কেলি লেশনস ইন স্কিন, নেলস এন্ড স্ক্যাল্প, এই যেরকম লেশনস তৈরি হয়। লেশনস অ্যাকম্পানিড উইথ ইন্টেন্স ইচিং, প্রচুর চুলকায় জায়গাটা। আর হিট এন্ড ময়েশ্চার হেল্প দিস ফাঙ্গি টু গ্রো, যেখানে বেশি বেশি করে হিট পাবে আর ময়েশ্চারের এরিয়া পাবে, সেখানে কিন্তু বেশি জল ঘাঁটলে আর কি এই সমস্ত জায়গায় কিন্তু ফাঙ্গি ভালো করে গ্রো করবে। আচ্ছা, তো এই ডিজিজ গুলোকে আমরা প্রিভেন্ট কি করে করতে পারি, দেখো পার্সোনাল হাইজিন মেনটেন করে, ঠিকঠাক হাইজিন মেনটেন করছি, পাবলিক হাইজিন মেনটেন করে, যেখানে যেখানে জমা জল সেই সব নষ্ট করছি, ব্লিচিং পাউডার ছড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আর এয়ারবোন যে ডিজিজ গুলো সেগুলো মাস্ক টাস্ক করে তৈরি করতে মানে করতে পারি, করোনার সময় ভালো করে দেখেছো। আর ভেক্টরবোন ডিজিজ যেগুলো মশা মাছি থ্রু দিয়ে হচ্ছে, তাদেরকে ওই ভেক্টর গুলোকে বা কেরিয়ার গুলোকেও কন্ট্রোল করতে হবে। যেমন মশাকে ধরো কিছু মানে মাছ খায়, মশাকে কিছু মাছ খায়, মশার লার্ভা, তাদের নাম হচ্ছে গ্যাম্বুসিয়া। ঠিক আছে, তো সেরকম মশার লার্ভা যেখানে যে সমস্ত পুকুরে টুকুরে আছে সেই সমস্ত জায়গাতে আমরা এই গ্যাম্বুসিয়া মাছগুলোকে ছাড়তে পারি, তাহলে তারা বেছে বেছে মশার লার্ভা গুলো খেয়ে নেবে। আর কি করতে পারি, যে সমস্ত মশার জায়গা সেখানে আমরা ব্লিচিং পাউডার ছড়াতে পারি, জায়গা পরিষ্কার জায়গা রাখতে পারি, ক্লিন এনভায়রনমেন্ট রাখতে পারি, মশারি খাটিয়ে শুতে হবে, ওই গুড নাইট, অল আউট, এসব গুলো থাকতে হবে। দেখো, তো যেগুলো পড়ালাম সেগুলো এখানে তোমাদের সমস্ত চার্টে দেওয়া রয়েছে, ওইসব জিনিসই চার্টে দেওয়া রয়েছে। আচ্ছা, ইমিউনিটি তো পড়িয়েছি, আর যেটা দুটো বলা ছিল ক্যান্সার। ক্যান্সার তোমাদের নেই সিলেবাসে, জাস্ট একটু বলে রাখছি। হ্যাঁ, ক্যান্সার দেখো, ক্যান্সার সেল হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবাধ্য সেল, মুখে যাওয়া সেল, যে কোনো রুলস মানে না। ব্যাপারটা এরকম, আমার বডিতে যে ক্যান্সার সেল, সে আমার বডির নর্মাল সেল যে রুলস এন্ড রেগুলেশনটা মেনে বড় হয়েছে, ক্যান্সার সেল সেটা মানে না, একদমই অবাধ্য একটা সেল। তো সেই কারণেই সে ক্যান্সার সেল। ঠিক আছে, তো এই ক্যান্সার সেল কি করছে, নর্মাল সেলের কিছু কিছু রুল আছে, মানে এক একটা সেল, আমাদের নর্মাল সেলগুলো যখন ডিভাইড করে একজন আরেকজনের পাশাপাশি ধাক্কা লেগে গেলে, মানে টাচ পেয়ে গেলে সে কিন্তু আর ডিভাইড করে না।
ক্যান্সার সেল সেসব কিছু করে না। ক্যান্সার সেল কে কি আছে কোনো দেখার দরকার নেই, ওরা একটা বিশাল বড় একটা মানে হিপ তৈরি করে, স্তূপাকার একটা জিনিস তৈরি করে বসে রইল। যেমন যেমন ধরো আমাদের স্কিন গুলো কি সুন্দর ফ্ল্যাট, স্কিনের সেল গুলো জানে যে এর বেশি আর ডিভাইড করা ঠিক হবে না, তাহলে এই জায়গাটা দেখতে বাজে লাগবে, তাই তো। কিন্তু ক্যান্সার সেল ভাবে ওইসব আমি দেখবো না, আমি ডিভাইড করে যাবো, তো দিয়ে সেখানে একটা বিশাল বড় আপ তৈরি করে বসে রইলো, ঠিক আছে, একটা বিশাল বড় উঁচু উঁচু মতো জিনিস করে তৈরি করে বসে রইলো। তো ক্যান্সার সেল হচ্ছে এইরকম। তো এই যে ক্যান্সার সেল যেটা তৈরি করলো সেটাকে তো আমরা টিউমার বলি। এবং এই টিউমার অ্যাকচুয়ালি দু রকমের হতে পারে, বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার তোমাদের বডির প্রত্যেকের আছে, তোমরা হয়তো চমকে যাবে, কিন্তু বিনাইন টিউমার তোমাদের সবার আছে। বিনাইন টিউমার হচ্ছে আমাদের বডিতে যত তিল, আঁচিল, জরুল, মানে যা যা কিছু আছে না ছোট ছোট, সেগুলো প্রত্যেকটা বিনাইন টিউমার। এবং এরা দেখবে কখনো সরে যায় না, মানে যেখানে থাকে সেখানেই থাকে, আর এরা কিন্তু খুব একটা বড়ও হয় না, ঠিক আছে। তো বিনাইন টিউমার আমাদের বডির ভয়ের কিছু না, কারণ বিনাইন টিউমার ক্যান্সারাস মানে ক্যান্সার টিউমারে কখনোই কনভার্ট হয় না, কারণ এগুলো যেখানে থাকে সেখানেই থাকে। মানে বলতে পারো ওরই মধ্যে কিছু সেল কথা শোনে আর কি, ক্যান্সার সেলের মধ্যেও সবাই যে খারাপ তা না, কিছু কিছু কথা শোনে, তো তাদেরকে বলা হচ্ছে বিনাইন। কিন্তু কিছু কিছু আবার খুবই অবাধ্য, ওদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, তারা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এরা যেখানে তৈরি হলো, ধরো ব্রেস্ট ক্যান্সার হলো, সেখানে তো হলোই, আবার বেশি দিন গেলে হয়তো সেখান থেকে আবার অন্য অর্গানে ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে। তো সেগুলোকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার্স। এগুলোকে কন্ট্রোল করা খুব মুশকিল, কারণ এরা একবার যদি বডিতে ছড়িয়ে যায়, তাহলে কত জায়গা তুমি কাটবে, মানে যেখানটা হলো ধরো সেখানটা তুমি কেটে বাদ দিয়ে দিতে পারো, কিন্তু ও যদি ছড়াতে থাকে তাহলে তুমি কটা জায়গায় কাটতে থাকবে, তাই না। আর যেটা কেটে বাদ দেবে তার যে কোনো রুট থেকে যাবে না তাও নয় তো, মানে ধরো 10টা সেল টিউবার তৈরি করলো, তুমি এমন চেঁচে বাদ দিলে 9টা সেল বাদ পড়লো, একটা সেল বাদ পড়লো না, ওই একটা সেলই কয়েক বছর পর আবার 10টা সেলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো মানে কয়েক বছর তো লাগবে না, 10 দিন পরই হয়ে যাবে, কারণ এক মানে হিউম্যান সেলের 24 আওয়ার্স লাগে ডিভাইড করতে, ক্যান্সার সেল তো আরো কম টাইম নেয়। তো যাই হোক, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, তো সেই কারণে কিন্তু ক্যান্সার রিল্যাপস করারও একটা চান্স আছে। কজেস অফ ক্যান্সার কি, আমাদের বডি যদি কার্সিনোজেনের রেসপেক্ট মানে সংস্পর্শে আসে তাহলে সেটা ক্যান্সার তৈরি করে। কার্সিনোজেন কারা, ওই যে বলেছিলাম অঙ্কোজিন, তাকে যদি অন করে দেয় যে সে কার্সিনোজেন, ওই যে টিউমার সাপ্রেশন তাকে যদি কেউ অফ করে দেয় সে হচ্ছে কার্সিনোজেন, ঠিক আছে। তো এই কার্সিনোজেন অনেক রকমের হতে পারে। দেখো ফিজিক্যাল এজেন্ট যেমন এক্স রে, গামা রে, ইউভি রে, এগুলো কিন্তু কার্সিনোজেন, সেই জন্য সানস্ক্রিন ব্যবহার করা উচিত ইউভি রে থেকে মানে বাঁচার জন্য। এক্স রে তোমাদের হাজারবার মানে তোমাদের মধ্যে যদি কেউ দোষী বা মানে ছোটবেলা থেকে সেই খাতরো কি খিলাড়ি যদি কেউ থেকে থাকো, তাহলে দেখবে তারই কিন্তু আজ অব্দি অনেকবার এক্স রে এক্সপোজার পেয়ে গেছে, তাই না। তো সেই এক্স রে এক্সপোজার কিন্তু বেশি পাওয়াটা ঠিক না, কারণ যত এক্স রে এক্সপোজার পাবে আমাদের বডি কিন্তু কয়েকটা সেল ওরকম কনভার্ট মানে মিউটেটেড হতে হতে যাবে, ঠিক আছে। তো সেটা একটা ফিজিক্যাল এজেন্ট হিসেবে কাজ করছে। আর এদের মধ্যে সব থেকে খতরনাক হচ্ছে তোমার গামা রে, ওকে। নেক্সট হচ্ছে কেমিক্যাল এজেন্টস, যেমন ধরো টোবাকো, সোডিয়াম অ্যাজয়েড, মিথাইল ইথেন সালফোনেট, এগুলো কেমিক্যাল এজেন্ট যারা ক্যান্সার তৈরি করে। নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল এজেন্টস আছে, যেমন ধরো অঙ্কোজেনিক ভাইরাস আছে, ঠিক আছে। যে অঙ্কোজেনিক ভাইরাস নামেই বুঝতে পারছো, এই ভাইরাস গুলো যখন আমার বডিতে ঢুকবে তখন এই অঙ্কোজেন গুলোকে অন করে দেবে, ভাইরাল অঙ্কোজেন্স আছে সেগুলোকে ওর ভেতরে ঢুকিয়ে দেবে। সেলুলার অঙ্কোজেন আছে সি অঙ্ক বা প্রোটো অঙ্কোজেন্স, যেগুলো when অ্যাক্টিভেটেড, ওই যে কিছু যখন তারা অ্যাক্টিভেটেড হয়ে যাবে অন হয়ে যাবে তখন তারা মানে ক্যান্সার তৈরি করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যান্সার হয়েছে বুঝবো কি করে, সেটা হচ্ছে বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি অফ দ্য টিস্যু। অ্যাকচুয়ালি যে জায়গাটা ক্যান্সার হয়, ধরো একটা টিস্যু, আমার সেই টিস্যু মানে তো গ্রুপ অফ সেল, তো ওই সেলগুলো না একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, তারা কিভাবে সেই জায়গাটাতে অ্যারেঞ্জ হয়ে থাকবে, মানে তাদের সাজ মানে তাদের সজ্জাটা, অ্যারেঞ্জমেন্টটা একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে নর্মাল সেলের ক্ষেত্রে, কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে এই প্যাটার্নটা ডিস্টার্ব করে যায়। এবং আমি যদি ওই টিস্যু মানে ওই অর্গ্যান, ধরো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাহলে ব্রেস্ট থেকে যদি কিছু টিস্যু নিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখি, তাহলে একটা নর্মাল মানুষের ব্রেস্টের সেলগুলো যেভাবে অ্যারেঞ্জ হয়ে থাকবে, একটা ক্যান্সারাস মানুষের সেল, ব্রেস্টের সেলগুলো কিন্তু সেভাবে অ্যারেঞ্জ হয়ে থাকবে না। তাহলে বায়োপসি মানে হচ্ছে যে জায়গাটাতে ক্যান্সারটা হয়েছে বলে মনে হচ্ছে, মানে ক্যান্সারটা, এটাকে আমরা আবার এটাও দেখতে পারি যে ওটা বিনাইন না ম্যালিগনেন্ট, ঠিক আছে। তো সেটা সেটা আমরা তখনই জানি না, সেটা দেখবো বলেই টেস্টটা করছি। তো সেখানে আমি কি করছি, ওই টিস্যুটা থেকে কিছু সেল নিচ্ছি, মানে ওই ওই যে যেখানটা হচ্ছে সেই অর্গান থেকে কিছুটা টিস্যু নিচ্ছি, এবং ওই টিস্যুর মধ্যে সেলগুলোর অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখছি। এবং এই অ্যারেঞ্জমেন্টেরও না আবার
স্টেজ থাকে। ওই যে তোমরা শুনেছো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 ক্যান্সার, এগুলো শুনেছো। তো যখন ওই নর্মাল সেলের যে অ্যারেঞ্জমেন্ট তার থেকে ক্যান্সারাস সেলের অ্যারেঞ্জমেন্টটা তো চেঞ্জ হয়ে যায়। তো সেই চেঞ্জটা রাতারাতি হয় না, গ্র্যাজুয়ালি হয়। এবং সেই গ্রেডটার ওই গ্র্যাজুয়ালনেসের যে একটা মানে গ্র্যাজুয়ালনেসটাকে আমরা 4টে গ্রেডে ভাগ করি, ঠিক আছে? তার মধ্যে খুব অল্প চেঞ্জ হলে সেটাকে গ্রেড 1, তার থেকে বেশি হলে সেটাকে গ্রেড 2, এরম ভাবে বলি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো আর কি তাছাড়া জানতে পারি, রেডিওগ্রাফি, এক্স-রে, সিটি স্ক্যান, এগুলো থ্রু দিয়ে আমরা টোমোগ্রাফি, এগুলো থ্রু দিয়ে আমরা বুঝতে পারি। টোমোগ্রাফি মানে কোনো একটা অর্গানের ছবি নেওয়া পুরোপুরি। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সেখানেও আমরা ইমেজ নিচ্ছি কোনো ভেতরকার ইন্টারনাল অর্গানে, সেখান থেকে আমরা বুঝতে পারছি কোনো ভেতরের ইন্টারনাল অর্গানে কোনো টিউমার ফর্ম হয়েছে কিনা। প্রেজেন্স অফ অ্যান্টিবডিজ এগেনস্ট ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেন, ক্যান্সার স্পেসিফিক যে অ্যান্টিজেন গুলো আমার বডিতে রয়েছে তাদের বিরুদ্ধে আমার বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। কারণ নর্মালি থাকছে না, মানে নাম্বারটা কম থাকে, কিন্তু যদি অ্যান্টিজেন তৈরি হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকবে, তাহলে আমার ব্লাড থেকেও আমরা কিন্তু সেটা জানতে পারবো। এবার ট্রিটমেন্ট কি কি আছে, যেখানটা হয়েছে ধরো টিউমার ফর্মেশন, সেখানটা আমরা কেটে বাদ দিতে পারি সার্জারি করে। রেডিয়েশন থেরাপি করতে পারি। রেডিয়েশন থেরাপি মানে আমরা মানে কিছু রে দিয়ে কিছু সেলকে মেরে দিতে পারি, ঠিক আছে? তো আমরা রে দিয়ে কিছু সেলকে মারার ক্ষমতা রাখি, তাহলে সেই রে গুলোকে যদি আমি ইউজ করি ক্যান্সার সেলকে মারার জন্য, তাহলে তো সেটা খুব ভালো জিনিস। তাহলে রেডিয়েশন থেরাপি দিয়ে ক্যান্সার সেলকে মারা যায়। ইমিউনোথেরাপি দিয়ে মারা যাচ্ছে। কেমোথেরাপি মানে কেমিক্যাল, কোনো একটা ড্রাগ, ওষুধ পাঠিয়ে আমরা ক্যান্সার সেলকে মারছি। কোনো একটা কেমিক্যাল যে সেল মারে, কোন সেলকে মারবে, সেই ক্যান্সার সেলকে স্পেসিফিক্যালি মারবে, তাহলে সেটা হচ্ছে কেমোথেরাপি। নেক্সট হচ্ছে ক্রায়োসার্জারি, মানে ক্রায়ো কথাটার মানে হচ্ছে চিল, কুল। তো সেই ঠান্ডা অবস্থায় সার্জারি, মানে কোল্ড কন্ডিশন মেনটেন করে সার্জারি। লেজার থেরাপি, লেজারও হচ্ছে একটা রে এর মতো, সেটা দিয়েও থেরাপি হচ্ছে। আর আলফা ইন্টারফেরন আর রেসপন্স মডিফায়ার ইউজ টু ডিটেক্ট দ্য ক্যান্সার। এই আলফা ইন্টারফেরন কি করছে, যখন ক্যান্সার হচ্ছে কোনো একটা বডিতে, সে রেসপন্স মডিফায়ার হিসেবে কাজ করছে, কারণ নর্মাল বডির যে রেসপন্স আর ক্যান্সারাস বডির যে রেসপন্স সেটা ডিফারেন্ট হয়। তো আলফা ইন্টারফেরন দিয়ে কিন্তু সেটাও বোঝা যাচ্ছে যে একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে কি হয়। নেক্সট দেখো, আচ্ছা আর তো কিছু নেই তাহলে। আচ্ছা আচ্ছা, ক্যান্সারটা পরে ছিল না, এডসটা আছে। হ্যাঁ, এবারে যেটা পড়বো সেটা হচ্ছে এডস। এডসটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এডস হচ্ছে একটা ভাইরাস, এবং এই ভাইরাসটার কাজ বা টার্গেট কি জানো তো, আমার বডি আমি এটা আমি ডিটেলসে বলছি না, এটা আমি জাস্ট গল্প করে বলে দিচ্ছি। এডস, কারণ এগুলো তো আমাদের নেই। এডস হচ্ছে একটা ভাইরাস যেটা আমাদের বডিকে অ্যাটাক করছে, এবং এই ভাইরাসটার মানে যেটা মেন জিনোম সেটা হচ্ছে আরএনএ। সে আমাদের বডিতে ঢুকে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, এবং সেই ডিএনএটাকে আমার বডির ডিএনএ এর সাথে অ্যাটাচ করে দেয়। যার ফলে আমার বডি যখন নিজের ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে, তখন কিন্তু এটাও তোমাদের ক্লাস 12 এনসিইআরটি তে এই ছবিটা আছে অ্যাকচুয়ালি, সেই জন্য আমি ডিটেলসে ঢুকছি না। দেখো, ভাইরাসের এই আরএনএ রয়েছে, আরএনএটাকে আমার বডিতে ঢোকাচ্ছে। আরএনএ আমার মানে আমার বডিতে এটা হোস্ট সেল, আমার সেল সেটাতে ঢোকাচ্ছে। আমার বডিতে এই আরএনএ থেকে সেটা ডিএনএ তৈরি হচ্ছে। সেই ডিএনএটা যেই তৈরি হয়ে গেল, আর আরএনএ থেকে ডিএনএ সবাই তৈরি করতে পারে না, কয়েকটা স্পেসিফিক ব্যাকটেরিয়া মানে কয়েকটা স্পেসিফিক ভাইরাসই পারে, কারণ তাদের একটা আলাদা এনজাইম লাগবে। কারণ দেখো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসের নাম বলেছিলাম ট্রান্সক্রিপশন, তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসের নাম কি হবে, রিভার্স ট্রান্সক্রিপশন। এবং সেই রিভার্স ট্রান্সক্রিপশন করার জন্য একটা পার্টিকুলার এনজাইম লাগে, যার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম লাগবে, যে আরএনএ থেকে ডিএনএ করতে পারবে। এবং এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কিন্তু এই এডস ভাইরাসে থাকে, সব ভাইরাসে কিন্তু এটা থাকে না। আচ্ছা, এবার এটা যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি কেন করলো, দেখো, কারণ ডিএনএটাকে ওরা এবার এই ডিএনএটাকে আমাদের ডিএনএ এর সাথে ঢুকিয়ে দেবে, জাস্ট ঢুকিয়ে দেবে। এবং আমাদের ডিএনএ যখন তার নিজের আরএনএ প্রোটিন তৈরি করবে, তখন তার স্বাভাবিকভাবেই তার ডিএনএ থেকেও আরএনএ প্রোটিন তৈরি হয়ে যাবে। এবং যখন এই আরএনএ গুলো তৈরি হয়ে গেল, তার বাইরে এই যে প্রোটিনের খোলসটা ছিল, সেই প্রোটিনটাও তো এখান থেকে তৈরি হয়েছে। ওই ডিএনএ থেকে আরএনএও তৈরি হয়েছে, আরএনএ থেকে প্রোটিনও তৈরি হয়েছে। তাহলে সেই আরএনএ আর প্রোটিন পুরো প্যাকেজড হয়ে, একদম প্যাকেজিং হয়ে বাইরে বেরিয়ে চলে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, দেখো, যে এডস ভাইরাসটা কতগুলো মাল্টিপল কপি কিন্তু আমাদের বডিতে তৈরি করে দিল মাঝখান থেকে। কারণটা কি, কারণ ভাইরাস কখনো, ভাইরাসের কথা শুনে ভাইরাসটাকে আমরা সেল বলেও বলতে পারি না, কারণ ভাইরাস আমাদের বডির বাইরে মৃত মৃত কোষের মতো ব্যবহার করে, তাই না? ওদের বডিতে দেখো শুধু একটা প্রোটিন আছে আর আরএনএ আছে, কোনো মেশিনারি নেই। ওরা যে আরএনএ থেকে ওরা যে নিজেরা রিপ্রোডিউস করে নাম্বার বাড়াবে, ওদের বডিতে আর কিছু নেই, কোনো এনজাইম নেই, কিচ্ছু নেই।
কোনো মেশিনারি নেই, কোনো ডিএনএ পলিমারেজ আরএনএ কিচ্ছু নেই। তাহলে ওদের কারোর হেল্প নিতে হবে, মানে ওদের বাড়িতে রান্নাঘর নেই সোজা কথা, তাহলে অন্য কারোর বাড়ির রান্নাঘরে ওদেরকে রান্না করতে হবে। তো সেই রকম ওরা একটা বাড়িকে হাইজ্যাক করে, তার রান্নাঘরটাকে হাইজ্যাক করে সেটা নিজেদের রান্নাঘরে কনভার্ট করে নিল, ব্যাপারটা এইরকম। এবং প্রচুর প্রচুর রান্না করে খেয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তো ওরা এভাবে কাজ করে। সেখানে যেটা মনে রাখা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা থাকে, আর যেটা হচ্ছে ওরা হোস্ট সেলে নিজের ডিএনএটাকে ঢুকিয়ে দেয়, দিয়ে রেপ্লিকেশন করে বেরিয়ে যায়। আচ্ছা, আর যেটা হচ্ছে এইডস, যে ভাইরাসটা, সরি খালি হ্যাঁ ভাইরাসই তো, এইচআইভি ভাইরাস, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। তো এই যে ভাইরাসটা, সেটা আমাদের বডির কোন সেলটাকে অ্যাটাক করে জানো? আমাদের বডি এই যে হোস্ট সেল, সব সেলকে কি অ্যাটাক করে এইডস ভাইরাস? সব সেলের ভেতরে ঢুকে যাবে না, আমাদের বডি একটা পার্টিকুলার সেলের ভেতরে ঢুকবে, এবং সেই সেলটা হচ্ছে টি হেল্পার সেল। মনে আছে যে হেল্পার সেল, যে টি হেল্পার সেল, যে সে কি করেছিল, ওই যে হিউমারাল ইমিউন রেসপন্স আর সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, ওই দুটোকে কানেক্ট করেছিল, যে ওই যে বি সেল লিম্ফোসাইটের মেডিয়েটেড যে ইমিউন রেসপন্স আর টি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, এই দুটোকে যে কানেক্ট করেছিল, সেই তো ছিল টি হেল্পার সেল। তার মানে টি হেল্পার সেলকে মেরে দেওয়া মানে, বুঝতে পারছো, ওদিকে হিউম্যান রেসপন্সটাকেও নষ্ট করে দেয়, ওদিকে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্সটাকেও নষ্ট করে দেয়, মানে এক ঢিলে দুই পাখি হয়ে গেল। ঠিক আছে, এবার সেই কারণেই, এবার নামটা কি দিয়েছে দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ইমিউনোডেফিসিয়েন্সি মানেটা কি? দুখানা ইমিউন সিস্টেমে, বি সেল মেডিয়েটেড, টি সেল মেডিয়েটেড, দুখানা ইমিউন সিস্টেমে কিন্তু ডেফিসিয়েন্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে সেটাকে আমরা ইমিউনোডেফিসিয়েন্সি বলতে পারছি। সেটার জন্যই আমরা এই এইডস ভাইরাসটাকে বলেছি অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এই ইমিউন সিস্টেমটাকে পুরো বরবাদ করে দিচ্ছে, এবং যার ফলে মানুষ, যার এইডস হচ্ছে, সে ঠান্ডা লেগে মারা যাচ্ছে, নিউমোনিয়াতে মারা যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জাতে মারা যাচ্ছে, যে কোনো উল্টো পাল্টা রোগে মারা যাচ্ছে। এইডসে কি হচ্ছে, এইডসে তার ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে মারা যাচ্ছে অন্য কোনো ফরেন পার্টিকেলের অ্যাটাকে। ঠিক আছে, তো এর ডায়াগনোসিস কি করে করে? এলাইজা কি টেকনিক তোমাদের এখন জেনে লাভ নেই। কি বলবো মানে, হ্যাঁ এখন তো অ্যান্টিজেন অ্যান্টিবডি তো অতটা জানোনি, ওটা ক্লাস 9-10 উঠে জানবে। আপাতত এলাইজা নামটা শুনে রাখো। এনজাইম লিঙ্কড ইমিউনো সার্ভেন্ট অ্যাসে থ্রু দিয়ে এডস কে মাপা হয়। শুধু এডস কেন, করোনা ভাইরাসকেও আমরা এলাইজা থ্রু দিয়ে মেপেছিলাম, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকেও চাইলে মাপতে পারি, অনেক কিছুকেই এডস মানে এলাইজা দিয়ে মাপা হয়। এলাইজা ওই টাইফয়েডের যেমন ওয়াইডাল টেস্ট স্পেসিফিক, সেরকম এলাইজা কিন্তু এডস স্পেসিফিক না, এলাইজা অনেক কিছু রোগেই এলাইজা টেস্ট করা যায়, তাহলে জেনারেল। ওকে, এবার এইডস প্রিভেনশন কি করে করবে? এইডস রোগীদের সংস্পর্শে আসবে না, সেফ ব্লাড, মানে সংস্পর্শে ঠিক না, মানে তাদের যে বডির যে ব্লাডের যে কানেকশন, সেটাতে আসা যাবে না, মানে ওদের যে ওই এইডস ভাইরাসের সংস্পর্শে আসা যাবে না। ওদের হাত তুমি হাতে ছুতেই পারো, মানে হ্যান্ডশেক করতেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার দেখতে হবে তোমার যেখানটা দিয়ে হাত হ্যান্ডশেক করছে, তোমার নিজের আবার হাতে সেই জায়গাটাতে কোনো কাটাছেঁড়া নেই, সেটা এনশিওর করতে হবে। ঠিক আছে, তো ব্লাডের মানে সংস্পর্শে আসা যাবে না। আর বিভিন্ন রকম যেমন ধরো ডিসপোজেবল নিডল, ব্লাডের সংস্পর্শে তো অনেক রকম ভাবে আসে যায়, কাটা ছোড়ার সাথে সাথে ধরো তোমরা ওই সেলুনে দাড়ি টাড়ি কাটতে গেছো, চুল কাটতে গেছো, তো কোনো একটা এইডস পেশেন্ট এসে ঠিক তোমার আগেই কেটে গেছে, তার ওই সেম ব্লেডে তার রক্ত বেরিয়েছে, কেটে গেছে, আর এবং সেই সেম ব্লেড দিয়েই তোমাকে করছে, তো তার ব্লেডে যে রক্তের যে ব্লাডের সেল গুলো, সেগুলো হয়তো তোমারও হয়তো কাটলো, কারণ এমনি চুল কাটতে গিয়ে টুকটাক কাটেই, তো সেখানে তাহলে তো একটা ব্লাডের ট্রান্সমিশন হয়ে গেল, তো সেটা হলে হবে না। সবসময়ের জন্য সেলুনে টেলুনে গেলে নিজের ব্লেড নিজেকে নিয়ে যেতে হয়। ঠিক আছে, সবসময় নিজের ব্লেড নিজেকে নিয়ে যেতে হয়। এখন তো অবশ্যই তোমাদের ট্রিমার ফিমার দিয়ে করে দেয়, জানি না সেক্ষেত্রে কি করবে। আচ্ছা, তো এই সমস্ত কিছু হয়। আচ্ছা, সেক্সুয়াল কন্ট্যাক্টেও অনেক সময় হয়, কারণ সেখানেও যে সিক্রেশনটা থাকে, সেখানেও কিন্তু এইডস ভাইরাস ট্রান্সমিট করতে পারে। আচ্ছা, ডিসপোজেবল নিডল, যেটা এটাও ওই একই মতো, ওই ব্লেডের মতনই, যখন কোনো হেলথ সেন্টারে তোমাকে মানে ধরো ওই যে করোনার সময়, খেয়াল করেছো কিনা জানি না, যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, যে ইনজেকশনটা দিয়ে তোমাকে ভ্যাকসিন দিচ্ছে, তোমার পরের পেশেন্টকে কিন্তু, পেশেন্ট না মানে তোমার পরের যিনি ভ্যাকসিন নিতে আসছেন, তাকে কিন্তু অন্য সিরিঞ্জ দেওয়া হচ্ছিল। প্রত্যেকটা হিউম্যান টু হিউম্যান, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল সিরিঞ্জ চেঞ্জ করতে হয়। কখনো যদি চোখের সামনে দেখো সেম সিরিঞ্জে দিচ্ছে, প্রতিবাদ করবে। ঠিক আছে, তো সিরিঞ্জ কিন্তু চেঞ্জ করে করে দিতে হয়। তো এই হলো ব্যাপার। তো কারোর কোনো প্রশ্ন আছে?
ম্যাম, এর আগের দিন আপনি বলেছিলেন যে একটা কোয়েশ্চেন দিয়েছিলেন, যে হুম, ওটা পরের দিন ডিসকাস করে দেবেন বলেছিলেন। সেটা হলো ক্যান্সার সেলস অনেক অ্যাডভান্সড ফিচার্স থাকে, তাহলে হুম। নেচার ওদেরকে সিলেক্ট করে, কিন্তু ওরা তো আমাদের জন্য হার্মফুল। এটা কেন হয় ওটা বলবেন বলেছিলেন। আমি বলবো বলেছিলাম, তোমাদেরকে বলতে বলিনি? না, আমি খুঁজেছি, আসলে আমি কোথাও খুঁজে পাইনি। আমি গুগলে সার্চ করেছিলাম কিছুবার, কিন্তু আমি পাইনি। আচ্ছা, বুঝলাম, আমার মনেই ছিল না, থ্যাংক ইউ মনে করানোর জন্য। আর বাকিরা, বাকিরা মনে ছিল? আমার মতোই ভুলে গেছিলে? আর কারোর মনে ছিল না? হ্যাঁ মনে ছিল, আমি আগের ক্লাসে জিজ্ঞেস করবো বলে ভুলে গেছি। কিন্তু কেউ অ্যান্সার পাওনি? না ম্যাম, এটা মানে কিভাবে হয় বুঝতে পারিনি মেকানিজমটা। ঠিক আছে, আরো এক সপ্তাহ এটা ভাবো, অ্যান্সার করো। কোয়েশ্চেনটা কি বলেছিলাম বলো তো, আর এটা একবার অনেক ভালো করে। ভেবেছি কিন্তু বুঝিনি ঠিকঠাক। অনেক ভেবেছে তাও বোঝোনি? ঠিক আছে, আরো এক সপ্তাহ ভাবো, আমি পরের সপ্তাহে বলবো। আজকে তোমাদের একটা টেস্ট নিই ছোট করে, দাঁড়াও। একটা ক্লু যদিও দিয়েছি, যে ওরা কোনো কথা মানে না। ওরা অনেক অ্যাডভান্স, অনেক কিছু অ্যাডভান্স জানে, কিন্তু কোনো কথা মানে না। এবার সেল একা একা তো আর বাঁচে না, আমাদের বডিতে সেলগুলো কি আর একা একা বাঁচে? তারা তো গ্রুপে বাঁচে। এবং আমরা তো এক একটা ইন্ডিভিজুয়াল একসাথে কাজ করি, প্রত্যেকটা সেলের একসাথে কাজ করি না? তাহলে সেই গ্রুপের কথা যদি টিম ওয়ার্ক, যেটা অ্যাকচুয়ালি টিম ওয়ার্কে এক একজন যদি বলে আমি এক নিজের মতো করবো, সবাই বলছে আমরা নিজের মতো করবো, আমরা সবাই সেরা, আমরা সবাই রাজা। তাহলে সবাই রাজা যদি সত্যি সত্যি হয়ে যায় একটা এলাকাতে, তাহলে সেখানে আর কি কোনো রাজতন্ত্র থাকবে? সেখানে কি আর কেউ কারোর কথা মানবে? সবাই তো রাজা। তাহলে স্বাভাবিকভাবেই সেখানে সবকিছু নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা এখানেও সেরকম খালি। কিছু কি হিন্টস পাওয়া গেল? বাকিটা খুঁজবে।
আচ্ছা দেখো, প্রশ্ন পাঠালাম, 15টা কোশ্চেন আছে। 10 মিনিট টাইম, 10 মিনিটের মধ্যে খাতা সাবমিট করো।
ম্যাম আনসার কি পাঠিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দাও, আস্তে আস্তে পাঠিয়ে দাও। হয়ে গেছে কি, সবার হয়ে গেছে? ম্যাম আমি না টাইপ করিনি, খাতায় লিখেছি। হ্যাঁ, ঠিক আছে, এখন আর প্রবলেম নেই। সেই তখন কয়েকটা দিন প্রবলেম হয়েছিল, এখন যে যেভাবে পারো পাঠাতে পারো। ম্যাম আমার তো কমপ্লিটই হয়নি। ঠিক আছে, করো আস্তে আস্তে, যার হয়েছে পাঠাতে থাকো। আর যার হয়নি, মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 11টা 5 অব্দি, আর 4 মিনিটের মতো রয়েছে। আর এই সপ্তাহটাতে ওই কোয়েশ্চেনটা আরেকটু ভালো করে খোঁজো, ভাবো। অ্যাকচুয়ালি তোমাদের ক্যান্সার সেল সম্বন্ধে আরেকটু পড়তে হবে, ওটা ভাবতে গেলে। তো সেটা তোমাদের এই মুহূর্তে নেই, তো সেই কারণে তোমরা অ্যান্সারটা পারছো না। তো থাক, এটা আমি এই এই অ্যান্সারটা বলবো না, নেক্সট ক্লাস অব্দি থাক। তোমরা যখন ক্যান্সার সেল সম্বন্ধে ভালো করে জানবে, নিজেরাই এর অ্যান্সার বার করবে। ঠিক আছে, করো আস্তে আস্তে। যাদের হয়ে যাচ্ছে লিভ করে যেতে পারো। আমি অ্যান্সার দিয়ে দিলে মিলিয়ে আমাকে মার্কসটা জানাবে। গুড নাইট ম্যাম। গুড নাইট গুড ম্যাম। নাইট ম্যাম। গুড নাইট। গুড 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 নাইট ম্যাম। গুড নাইট।
রাগনিকা তো দেরিতে জয়েন হয় কেন প্রত্যেকবার? কোনো সমস্যা হয় মানে কোনো ক্লাস থাকে বা কিছু? প্রত্যেকদিনই দেখেছি তোমার অনেক দেরি হয়। চাকনিক শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলছি তোমার এত দেরি হয় কেন প্রত্যেকদিন? ম্যাম মোবাইল মানে খারাপ হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম। তুমি পাঠিয়ে দিলে তো? তোমার এখনো পাঠানো হয়নি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আমি ক্লাসটা অফ করে দিচ্ছি আর অ্যান্সার কি পাঠিয়ে দিয়েছি, দেখো তোমরা অ্যান্সার কি মিলিয়ে আমাকে মানে মার্কসটা জানাও। ওকে, গুড নাইট।